আপনার কোন কোন ক্ষেত্রে আপনি করতে পারবেন। হ্যাঁ, এই জিনিসগুলো। আর একটা হলো ওই আপনার কি বলবো এটা, 9.1 আর 4.3। ঠিক আছে। এ- এগুলো মোটামুটি ভাইয়া যদি আমি বুঝি, তাহলে তো আমি মোটামুটি ইন্টারভিউতে আমি ইয়ে মোটামুটি করতে পারবো না ভাইয়া? হ্যাঁ হ্যাঁ, আপনি যে কোনো ভাইবাতে আপনি সাকসেস হবেন। এটা আমি আমি যেটা বিশ্বাস করি। ঠিক আছে। আমি তো বেশি আচ্ছা ভাইবা আচ্ছা। দেইনি রে ভাই। আমি আমার জীবনে আমি মানে তিনটা, এখানে আসার পরে একটাতে দিছি, মানে আল্লাহর মতে প্রত্যেকটাই কিন্তু আমি কিন্তু টিকছি, বুঝছেন। বুঝছি ভাইয়া। প্রত্যেকটাতে কিন্তু আমি মানে ইয়া করছি। এখানে আসার পরেও একটা গ্রুপে ম্যানেজার হিসেবে ডাকছে, তো যাইনি। ওখানেও ভালো স্যালারি দিতে চাইছিল, তারপরে যাইনি আমি এখান থেকে। আর যাই, এখানে আমি ভাইয়া নতুন আসছি আপনার তো। অফিস কি চিটং নাকি ভাইয়া? হ্যাঁ, চিটাগাঙ্গে অফিস। ও আচ্ছা আচ্ছা। অফিসটা আমিও চিটং আবুল থেকে খেয়ারের ভাইয়া। আবুল খেয়ারের আবুল খেয়ারের সব হেড অফিস গুলো চিটাগাঙ্গে, বুঝছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চিটাগাঙ্গে হেড অফিস। পাহাড়তলি মনে হয় না ভাইয়া? আমি পাহাড়তলি বসি না, আমাদের নতুন আরেকটা অফিস করছে তো, ওই যে লাল দিঘি পার বলে এটাকে, ওই লালদিঘি জেলখানা পার। রোডে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আমার বাসা ভাই ওখানে ওখানেই। নতুন, ওইখানে নাকি? হ্যাঁ হ্যাঁ, খাতুনগঞ্জ আর কি। ওই খাতুনগঞ্জ, ওখানে তো খাতুনগঞ্জের পাশেই তো এটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। খাতুনগঞ্জের পাশে তো। আসেন না একদিন। আর ভাই আসলে আপনার সাথে ঈদের পরে দেখা করবো ভাই আপনার সাথে একদিন। আচ্ছা, আসেন আসেন, ওইখানে হলে আসেন, হ্যাঁ। আচ্ছা দেখা করি, আচ্ছা ভাই। সমস্যা নেই। আচ্ছা ভাই। ওকে ভাই। আজকেও একজন ওই আমার কলিগ একটা কোম্পানি থেকে ডাকছে ওকে ডেপুটি ম্যানেজার হিসেবে, হ্যাঁ। ভাইবা হবে, ফোন দিছিল যে কি কি দেখে যাবে ভাইবার জন্য। ও আমাকে একটা নোট করতে বলছে, আমাকে একটা নোট করে দেন। ভাইয়া যদি নোটটা তা করেন আমি কাইন্ডলি আমাকে একটু ফরওয়ার্ড দিয়েন ভাইয়া। আচ্ছা দেখি, আমি দিলে তো সবাইকে দিয়ে দেবো, সমস্যা না, যদি সময় পাই ভাই, যদি আমি করতে আমার পারি। ভাইয়া আমি রবিবার দিন সব একটা ইন্টারভিউ ছিল আর কি সামুদাতে। সামুদ্রাতে না? হ্যাঁ। সামুদ্রা কনস্ট্রাকশন, যেটা সামুদ্রা কনস্ট্রাকশন। না, অয়েলে মনে হয় ঢাকাতে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে। তো এখন সেজন্য সামুদ্রা কনস্ট্রাকশন তো আপনাকে আছে, একটু সামুদ্রা ইয়ে করলাম আর কনস্ট্রাকশন কি। সেদিনই। না, সেদিনই ওদের চালান নিয়ে তো কাজ করলাম আমি, অনেকগুলা চালান ওই যে আমাদের দিছে তো, অনেক কনস্ট্রাকশনে কাজ করতেছিলাম। ওই আপনার আচ্ছা। অনেক ওরা তো বানায় দেয়। সামুদ্রা কনস্ট্রাকশনটা অনেক জিনিস কিন্তু পাইলিং টাইলিং হ্যাঁ। সবকিছু ওরা কিন্তু বানায় দেয়। তো ওইটা থেকে আমরা আচ্ছা অনেক আচ্ছা। জিনিস নিছি তো। সেদিন আমার কাছে চালান আসছে, অনেক চালান। তো ওই চালান গুলো ও আমাদের ইসমাইল ফুডের নামে দিছে এবং আব্দুল মোনেমের নামে কিছু হবে তো। এই জন্য ওরা আবার আচ্ছা আচ্ছা। কারেকশন করার জন্য সবগুলো আবার পাঠায় দিলাম। সবগুলো আবার পাঠায় দিলাম। ভাইয়া আব্দুল মোনের এটা তো কোকা কোলা কোম্পানি না? হ্যাঁ, কোকা কোলার কোম্পানির আব্দুল মোনেমের ওইটা আমরা কিনছি, বুঝছেন। সুগারের যে ফ্যাক্টরিটা আছে না, আচ্ছা আচ্ছা। আব্দুল মোনেম সুগার রিফাইনারি, ও ওইটা আমরা কিনছি। ওটার নাম চেঞ্জ হয়ে যাবে, ওটা আমাদের খায়ের কাসেম গ্রুপের নাম হয়ে যাবে। খায়ের কাসেম রিফাইনারি লিমিটেড হবে। ও আচ্ছা হ্যাঁ, আচ্ছা একটা আচ্ছা আচ্ছা। বুঝছি। একটা প্রশ্ন ছিল আর কি, জাস্ট রিমাইন্ডার হিসেবে। সেটা হলো, ধরেন জি। কোনো কারণে যদি আমরা নীল চালান ইস্যু করি, হ্যাঁ, নীল চালান যদি আবার ভুল হয় কোনো কারণে, হ্যাঁ, এবং এটা বাদ হ্যাঁ হয়ে হয়ে যাবে। ধরেন 10 নাম্বার যে পেজটা বা 10 নাম্বার যে নাম্বারটা, ওটা বাদ হয়ে গেছে, মানে ক্লায়েন্টের নাম ভুল লিখছি বা অ্যামাউন্ট ভুল লিখছি। তো সেই ক্ষেত্রে আমাদের নেক্সট স্টেপ অ্যাজ পার কমপ্লায়েন্স কি হবে? ক্রেডিট নোট করবেন, ক্রেডিট নোট। মানে ওই মানে ব্যাপারটা হয়েছে যে ভুল হয়েছে এমন যে এটা ক্লায়েন্টকে দেওয়া যাবে না। ধরেন আমি দেওয়া অ্যামাউন্ট যাবে না। লিখছি বাট আপনি আপনি ওটা কি ক্লায়েন্টের করবেন নাম ভুল ওইটার জন্য? লিখছি। ওইটা ওইটা আপনি ইয়েকে দেখাবেন। আপনি আগে যেটা ভুল লিখলেও আপনি ইয়েকে দেখাবেন। সিস্টেম হলো যে ওটা ভুল আপনাকে রাখা যাবে না। ঠিক আছে। তারপর তারপরে কমপ্লেন্স, কি করবো? এটা ওই 9.1-এ দেখাবেন, সমস্যা তো নাই। দেখায় আবার একটা ক্রেডিট নোট করে নেবেন যে ভুলের জন্য একটা ক্রেডিট নোট হয়েছে সেটা। এটা হলো কমপ্লায়েন্সের কথা বলতেছি, যে আপনি জি ভুল জি। চালান কিন্তু কাটাকাটি করে আপনি বাদ দিতে পারবেন না। ঠিক আছে। এটা কিন্তু আপনি বাদ দেওয়ার কিন্তু আপনার ইয়ে নেই। হ্যাঁ, সিরিয়াল কিন্তু মেনটেন করতে হবে। সিরিয়াল হুম যদি হুম আপনি হুম। ড্রপ হয়, তাহলে কিন্তু আপনি ঝামেলা মামলা খাইতে পারেন। ঠিক আছে, যদি দেখতে পাই। আচ্ছা। তো এই জন্য ড্রপ দেওয়া যাবে না, চালানের চালান তো দেওয়া যায় না। হ্যাঁ, যেহেতু আপনি হাতে লেখেন, তো সেক্ষেত্রে আপনাকে একটা ক্রেডিট নোট করে ওইটা আপনি 9.1-এ দেখাবেন। হ্যাঁ, সেলসে হুম। দেখাইবেন। দেখার পর ক্রেডিট নোট কইরা ফটোকপি ওই একটা প্রিন্ট ওই পেজে রেখে দিবেন আপনি। ঠিক আছে। আচ্ছা, যদি কখনো এটা নিয়ে তো একটা ক্লাস কোয়ারি থাকবে হয়। না? না ভাই, হ্যাঁ হ্যাঁ এটা নিয়ে তো একটা ক্লাস থাকবে না, ক্রেডিট নোট বা ডেবিট নোট ইস্যু নিয়ে? হ্যাঁ 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 হ্যাঁ, থাকবে থাকবে, আমি করাবো। মানে হয়েছে কি, ক্রেডিট নোট। যে ভাই ধরেন আমি একটা কোম্পানিতে সিকিউরিটি সার্ভিস দিলাম, ধরেন ইসেই দিলাম আকিস গ্রুপে, হ্যাঁ, কিন্তু আমি এখানে লিখে রাখছি ডেফোডিল গ্রুপ।
মানে চালানে আর এখন যদি আমি যদি আকিজ গ্রুপে সাপ্লাই দিচ্ছি, লিখে রেখেছি উপরে কোনো কারণে কোম্পানির নাম এবং বিন নাম্বার দুইটাই ভুল, আমি দেখছি ডেফোডিল গ্রুপ, তো ওই চালানটা তো টোটালি বাদ হয়ে যাবে নাকি? ভাইয়া হ্যালো, ইস্যু করার আগে যদি ধরা খায় তাহলে তো সেটা উনি এটা ইয়ে করতে পারবে, সংশোধন করতে পারবে। মানে কোম্পানির নামই ভুল লিখছি, মানে টোটাল এমন একটা সিচুয়েশন যে আমার চালানটাই বাদ, এটা আর ওই কোম্পানি নিবেই না। তো ভাই নিজেরও তো একটা মানে ইয়ে আছে না যে আমি ভুল লিখে ফেলছি, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি মাহবুব ভাই? হ্যালো, 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 হ্যালো। আমার একটা কল আসছে ভাই। ইয়া থেকে একটা কল আসছে তো, সেজন্য বেরিয়ে জি গেছিলাম। জি। আচ্ছা, এখন মানে মাহবুব ভাই ধরেন আমি আকিজ গ্রুপে সিকিউরিটি সার্ভিস প্রোভাইড করতেছি, এখন মান্থলি বিল দিলাম, কিন্তু আমি ওই জায়গায় চালান লিখতে গিয়ে 10 নম্বর নিচে এখন আমি ডেফোডিল গ্রুপ লিখে ফেলছি। ওই আমার এগুলা ভুল হলে নাম্বারটা। শুনুন, আমি বলি হুম, এগুলা ভুল হলে আপনি সুন্দর করে লেখা, ওদের নাম লেখা, হুম, আপনি যে চালান কাটছে সে সিগনেচার, সুন্দর করে একটা সিগনেচার দিয়ে দেন। ঠিক আছে, দিয়ে জি জি। আপনি এটা দিয়ে দেন, কোনো সমস্যা নেই। আচ্ছা যদি আচ্ছা এটা আচ্ছা ভুল আচ্ছা, নাম, মানে নামে যদি ভুল হয়, ঠিক আছে, নামে ভুল হয়েছে, মানে আপনি সুন্দর করে সিগনেচার একটা নামটা একটানে কেটে দিয়ে সুন্দর করে আপনি লিখে দেন এখানে, ঠিক আছে। লিখে মানে ওই মানে সিগনেচার, মানে হয়েছে কি নিচে যে মাহবুব ভাই সিগনেচারটা যে হয়েছে। জি হুম। জি, ওই ক্লায়েন্ট এটা নিবে না, কারণ ভাই আপনি নাম ভুল লিখছেন, মানে ক্লায়েন্টকেও বুঝাইতে পারতেছি না, ক্লায়েন্ট নিবে না মানে নিবেই না, ওই এগুলা সিগনেচার হলো টিগনেচার সে মানতেই চাচ্ছে এগুলা না। হলো ওই যে বোঝা না যে জি জি। ভাইয়া, না মানে ক্লাসটা কি আমরা, স্ক্রিনটা কি দেখা যায়? হ্যাঁ দেখা যাচ্ছে তো, ওই যে একটা কিছু ফাইলের আছে, বিভিন্ন ফাইল, মূসক পরামর্শক পরীক্ষা এখন। ফাইলটা ওপেন করেন আহ, না। ফাইল ফাইল ওপেন করে মাহবুব পিডিএফ ভাই, ফাইল দেখা যাচ্ছে কিন্তু মাহবুব ভাই, পিডিএফ ফাইল জি জি। জি ভাইয়া পরে ফাইলটা হয়েছে কি, কি মানে ভাইয়া ফাইলটা আমাকে কি ক্লায়েন্ট নিবেই দিচ্ছিলেন? না, তবে আমার নাম ভুল লিখছেন, কাটাকাটি করছেন, আমি নিব না। সেই ক্ষেত্রে করার কি কোনো অপশন আছে? মানে ক্লায়েন্টকে বোঝানো যাচ্ছে না, এমন না যে এক দুইটা ক্লায়েন্ট, মানে দেখা যায় যে আমরা তো চাইনিজদের সাথে কাজ করি, চাইনিজরা মানে ওই প্রসেসও জানে না, বুঝেও না, এবং সেটা মানতেও চায় না। আপনি ওইটা ওই যেভাবে তার যদি না মানে তাহলে ওটা আপনি 9.1 দেখায় দিয়ে ক্রেডিট নোট করে নিন। আচ্ছা, তাহলে দুটা মিলে গেল। যে মাসে করবেন সে মাসে ক্রেডিট নোটটা করে ফেলেন, হ্যাঁ। করে ফেলে আচ্ছা তাহলে ক্রেডিট, ওই প্রদিয়ত দেখায় দেন আপনার 6.3টা, আর ক্রেডিট নোট করে ক্রেডিট আপনার নোট দিয়ে আমি ডিক্রিজিং। হ্যাঁ, ক্রেডিট নোট দিয়ে ডিক্রিজিং করে পরে নতুন আরেকটা 6.3 ইস্যু করে দিব, রাইট? পরে 6.3 একটা, হ্যাঁ 6.3 একটা ইস্যু করে দিন। আচ্ছা আচ্ছা, এইটাই এইটা জানার জন্য, জি ধন্যবাদ। আর যদি আপনার যদি নিতেও কোনো সমস্যা ছিল না, হ্যাঁ, আপনার সিগনেচার থাকলে সমস্যা হওয়ার কথা না। ঠিক আছে, জি এভাবে জি করা জি। যায়। এখন কি দেখা জি জি যায় জি জি। ঠিকভাবে? আর আরেকটা মাহবুব ভাই, আরেকটা প্রশ্ন ছিল, ধরেন আমরা তো ডেবিট নোট ক্রেডিট নোট করি কাদের ক্ষেত্রে, যাদের উপর ভ্যাটেবল আছে, কিন্তু আমি একটা ক্লায়েন্টকে সাপ্লাই দিলাম, দেখা দিচ্ছে ধরেন করলে ওই ভালো যে হয়, দেখা এক্সপোর্ট যাচ্ছে। ওরিয়েন্টেড, তার তো ভ্যাট নাই, তাহলে সেই ক্ষেত্রে কি ক্রেডিট নোট ইস্যু করা যায়? ক্রেডিট নোট ইস্যু করতে পারবেন, আপনার কোয়ান্টিটি ভুল হতে পারে না। মানে ভ্যাট স্যার নাই, ভ্যাট হবে মাহবুব না। ভাই হইলো হইলো কি আপনার ধরেন, ইয়ে কিন্তু আসলে এই কিন্তু এই আপনি যখন ভ্যাট থাকবে না, হ্যাঁ, যখন কিন্তু ভ্যাট হ্যাঁ, থাকবে না, তখন কিন্তু আপনি অনলাইনে আর দেখাতে পারবেন না এটা। তো সেই অনলাইনে ক্ষেত্রে কিন্তু আমরা কি করতে মানে পারি? ওটা আপনি ক্রেডিট নোট করে আপনি রেখে দিলেন, সমস্যা নেই। ও এটা রেখে আপনার দিব, দেখানোর জাস্ট দরকার নেই। কমপ্লায়েন্সের জন্য রেখে দিব আর কি, মানে কমপ্লায়েন্সের দেখাবো জন্য না রেখে দিবেন অনলাইনে। যদি, হ্যাঁ হ্যাঁ, অনলাইনে দেওয়ার দরকার নেই। অনলাইনে নিবেন না তো, আপনার ভ্যাট ছাড়া না অনলাইনে ব্যাট নিবেন না। ছাড়া তো নিবে না, জাস্ট কমপ্লায়েন্সের জন্য হ্যাঁ রেখে হ্যাঁ, দিলাম আর কি, নাকি? কমপ্লায়েন্সের জন্য রেখে দিবেন, আপনি আপনার কাজের জন্য আপনি রেখে দিবেন, ঠিক আছে। ও এই, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে। মাহবুব ভাই, এখানে আমার একটা প্রশ্ন ছিল। জি। এটা হচ্ছে উনি যেটা বলছে আর কি, মানে ওইটা কি আমার যে কাস্টমার আছে তার যদি ব্যাট না থাকে তাহলে ওইটা কি হুম। দেখাবো না? আপনার দেখা ওটা আপনি দেখাতে পারবেন না তো। 9.1-এ আপনার জি। ভ্যাট ছাড়া আপনার নিবে না এটা। আমি এই ধরনের কাজ করছি, হ্যাঁ, প্র্যাকটিক্যালি করছি। আমার ক্লায়েন্টের যে যদি না থাকে, তার যদি ব্যাটের এক্সাম্পশন থাকে, তাহলে এটা আমার সেলসের ঘরে এক্সাম্পশনে দেখাইতে পারবো? আপনাদের সেলসের ঘরে তো অবশ্যই দেখাবেন, সেলসের ঘরে তো দেখানো যায়। সেটাই তো সেলসের ঘরে আপনি বলতেছে, দেখাবেন, হ্যাঁ, কিন্তু আপনার এক্সাম্পশন ধরেন যে একটা সার্ভিস আমি কোয়ান্টিটি, দেখাইতে পারবো। কোয়ান্টিটি আমি বলি ভাই, আমি বলি, জি আপনার ধরেন যে এক্সামশনে একটা জিনিস আপনার কোয়ান্টিটি মিসম্যাচ হয়েছে, হ্যাঁ। তো জি যদি আপনি কোয়ান্টিটি বেশি হয়, ধরেন যে কোয়ান্টিটি আপনি বেশি দিয়ে ফেলছেন, তাহলে একটা কি কমাইতে হবে না? জি তো তখন যখন আপনি কমাইতে যাবেন তখন আপনি কি করবেন,
তখন আপনাকে তো একটা ক্রেডিট নোট একটা করতে হবে। তো জি ক্রেডিট নোট করলে আপনি ধরেন যে এক্সামশন, তো প্রথম কোয়ান্টিটিটা আপনার ইফেক্ট হবে, হ্যাঁ। কোয়ান্টিটিটা আপনি সফটওয়্যারে করলে সফটওয়্যারে গিয়ে সরাসরি হিট করবে, আপনার যোগ হয়ে যাবে। যেহেতু বাদ দিবেন কিছু, যেহেতু আপনি বাদ দিয়ে দিবেন, তাহলে আপনার যোগ হয়ে যাবে। আপনার কোয়ান্টিটি যায় আপনার 6.2 তে যোগ, যখন আপনি ডেবিট নোটটাকে নোট করবেন, 6.21 কিন্তু হিট করে, হ্যাঁ, যদি জি আপনার জি সফটওয়্যার হয়। আর জি সফটওয়্যার না জি হলে ম্যানুয়ালি আপনাকে কাজ করতে হবে। ম্যানুয়ালি ওই ডেবিট নোট নিয়ে বা ক্রেডিট নোট নিয়ে আপনার ওখানে যোগ করতে হবে, যে আমি কোয়ান্টিটি বেশি চলে গেছিল, সেটা আমি ক্রেডিট নোট করে আমি এটা ফেরত নিয়ে আসছি। ফেরত নিয়ে আসে ওই ক্রেডিট নোটের আপনার রিফারেন্স দিয়ে আপনার 6.2 তে আপনার প্রোডাক্টটা তুলে ফেলতে হবে, ঠিক আছে, বা 6.1 আপনাকে তুলে ফেলতে হবে, যোগ করে দিতে হবে। এই জন্য ওটা করতে হবে, বুঝছেন? বুঝছি। এই না হলে আপনার এটা করার দরকার ছিল না, কারণ প্রোডাক্টের জন্য আপনাকে যোগ করার জন্য আপনাকে করতে হবে, বা মাইনাস করার জন্য আপনাকে করতে হবে। এই, আচ্ছা ঠিক আছে, আমরা মিনিয়ে যাই, ঠিক যাই। তো যেটা বলতেছিলাম যে আমরা ক রেয়াত যেগুলো পাওয়া যাবে না, সেই শর্তগুলো আমাদের এখানে এটা একটু বড় করে দেন তো, একটু বড় করেন। আমরা যারা ধরেন যে আজকে দেখেন নাই বা আজকে দেখতেছেন, হ্যাঁ, এগুলো যারা জানেন তারা ধরেন যে একটা মুখস্থ করে ফেলেন, আজকের জন্য একবার মুখস্থ করে ফেলেন যে প্রথম মানে ইয়েটা কি আছে এখানে, হ্যাঁ। তো এখানে প্রথম যে জিনিসটা হচ্ছে আহ একই মালিকানাধীন, হ্যাঁ। আপনি প্রথমটা, আপনার প্রথমটা দেন। এখানে লেখা আছে যে একই মালিকানাধীন সরবরাহকারী, নিবন্ধিত সরবরাহকারী বা সরবরাহকারীর মধ্যে উপকরণ ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে ব্যতীত, এটা ব্যতীত লেখা আছে, যদি প্রযোজ্য সরবরাহের মূল্য 1 লক্ষ টাকা অতিক্রম করে এবং উক্ত সরবরাহের সমুদয় পণ্য ব্যাংকিং মাধ্যম বা মোবাইল ব্যাংকিং মাধ্যম ব্যতীতকে পরিশোধ করা হয়, ঠিক আছে। তো এইখানে সিস্টেমটা হলো যে দুইটা জিনিস দেওয়া আছে, দুইটা জিনিস, একটা শর্ত দেওয়া আছে, হ্যাঁ। তো এইখানে যদি আপনার যে জিনিসগুলো আপনার যে পণ্যটা কিনবেন, এখানে বলা হচ্ছে এরকম যে যখন কোনো পণ্য কিনবেন, কেনার সময় যদি ওই চালানটা যদি 1 লক্ষ টাকার উপরে হয়, 1 লক্ষ টাকার উপরে হইলে ভিডিও গুলা বন্ধ করে দেন, যারা ভিডিওতে আছে তারা ভিডিও গুলা বন্ধ করে দেন। তো এখানে আপনি যখন পার্চেস করবেন, হ্যাঁ, এটা বলা হচ্ছে যে যারা পার্চেস করে, পার্চেসের ক্ষেত্রে আপনি যখন পার্চেস করবেন, পার্সেসের ক্ষেত্রে যদি আপনার প্রত্যেকটা চালান অনুযায়ী, হ্যাঁ, প্রতিটা চালান অনুযায়ী, পার্টি অনুযায়ী প্রতিটা চালান, এটাকে বলা হচ্ছে প্রত্যেকটা চালান, প্রত্যেকটা চালান যদি 1 লক্ষ টাকার উপরে হয়, যদি 1 লক্ষ টাকার উপরে হয়, তাহলে আপনি যদি রিবেট নেওয়ার যদি আপনি যদি হন, রিবেট যদি নেন, সেক্ষেত্রে আপনাকে ব্যাংকিং চ্যানেলে আপনাকে এটা পেইড দেখাতে হবে, আপনার সাথে সাথে দেখাতে হবে না। আমরা যে পরিচিত উপকরণ কর রেয়াত, পরিচিত উপকরণ কর রেয়াত বলতে অনেক অফিসার বলতেছে যে এটা আপনি পেইড না করলে আপনি রিবেট নিতে পারবেন না, আপনি পেইড করার পরে আপনি রিবেট নেবেন, এটা নয়। এটাকে বলা হচ্ছে যারা বিক্রি করে তাদের ক্ষেত্রে এটা পরিচিত উপকরণ কর, মানে এটা ওরাই উপকরণ করে, ওইটা হলো ওটা পেইড করে দিবে। কারণ যারা যারা বিক্রি করে তার 6.3 কিন্তু সাথে সাথে কিন্তু দেখায় দেয়, আমাদের সেলসে কিন্তু দেখায় দিতে হয় কিনা। যারা সেল করবে তারা কিন্তু ওই মাসেই আপনার সেলসের ইয়েকে দেখায় দিবে, এটাকে বলা হচ্ছে পরিচিত উপকরণ কর, ওটাই হলো পরিচিত উপকরণ কর, ওইটা আপনি নিয়ে আসতেছেন। ওইটা নিয়ে আসার পরে যখন আপনি দেখবেন যে 6.3টা আপনার 1 লক্ষ টাকার উপরে, এইটা যদি আপনি ব্যাংকিং চ্যানেলে পেইড না করেন, ধরেন যে আগে তো আপনি সাথে সাথে ব্যাংকিং চ্যানেল পেইড করতেছেন না, আপনি কি করেন, নিয়ে আসে কি করেন, আপনি রিবেট নেন। আপনার পেইড করার দায়িত্ব কার? আপনার তো না, হেয়ার ডিপার্টমেন্টের তো পেইড করার দায়িত্ব। আপনি চালান পাইছেন, চালানটা পাওয়া মাত্র আপনি রিবেট নিয়ে নেবেন। এখন যারা পার্চেস করে, যারা পার্চেস টিম আছে, তাদের সাথে কথা হয় যে আমরা এই পেইডটা আমরা 1 মাস পর বা 2 মাস পর বা 3 মাস পর বা 6 মাস সাথে যেটা ক্লিয়ার হয়, সেই সিস্টেমে অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট
এটা পেইড করে। পেইড করার সময় যখন সেটা এই চালানটার এগেইনস্টে যদি সে ধরেন যে এই ব্যাংকিং চ্যানেলে পেইড যদি করে, তাহলে আপনার রিবেটটা নেওয়া 100% সঠিক। আর যদি ব্যাংকিং চ্যানেল বা মোবাইল ব্যাংকিং বলতে কোনটা বোঝেন, যে এই যে আপনার বিকাশ, নগদ, হ্যাঁ, এগুলোর মাধ্যমে পেমেন্ট করলেও চেকের মাধ্যমে, হ্যাঁ, পে অর্ডারের মাধ্যমে, এগুলোর মাধ্যমে পেড করলেও হবে। তো সরাসরি ট্রান্সফার দিলেও হবে। ব্যাংকিং এক কথা ব্যাংকিং চ্যানেলে আপনাকে করতে হবে, করলে আপনি রিবেটটা সঠিক। আর এখানে আরেকটা শর্ত হলো যে একই মালিকানাধীন নিবন্ধিত সরবরাহকারী একই মালিকানাধীন। একই মালিকানাধীন বলতে কি বোঝায়? গ্রুপ অফ কোম্পানি, ঠিক আছে? যে গ্রুপ অফ কোম্পানি একই মালিকানাধীন 2টা 3টা 4টা বা এই ধরনের অনেক কনসার্ন আছে, হ্যাঁ। তো এই কনসার্ন থেকে আরেক কনসার্নে সে প্রোডাক্ট বিক্রি করবে। তো অনেক প্রোডাক্ট আছে এরকম বিক্রি করতে হয়, ঠিক আছে? অনেক জিনিস আছে যে আমি যেমন এই এসে থাকতে বিক্রি করছি, সেটা হলো যে কিছু ধরেন আমাদের এখানে হ্যান্ড ওয়াশের কিছু র মেটেরিয়ালস আসতো। তো ওইটা আবার আমাদের সুপ যে ফ্যাক্টরি আছে, সুপ ফ্যাক্টরি তো ওই র মেটেরিয়ালসটা, কেমিক্যালটা বা ওই র মেটেরিয়ালসটা লাগে। যখন ওখানে শর্টেজ হয়, তখন আমরা কি করতাম, আমাদের এখান থেকে বিক্রি করে দিতাম। বিক্রি করার নিয়ম হলো আপনাকে প্রাইস ডিক্লারেশন দিতে হবে। প্রাইস ডিক্লারেশন দিয়ে ন্যায্য বাজার মূল্য যেটা হয় সেটা সিস্টেম কইরা সবকিছু করে আপনাকে এই সেলটা করতে হবে। যখন আপনি 6.3 দিবেন, এটা যদি আপনার 100 টাকার উপরেও হয়, তো উনি যে রিবেট নিবে, ধরেন যে আমি একটা কনসার্ন থেকে আরেকটা কনসার্নে দিচ্ছি বিক্রি করতে, সে তো রিবেট নিবে। এই টাকাটা সে যদি ধরেন যে ব্যাংকিং চ্যানেলে পেইড না করে, হ্যাঁ, এটা পেইড দেখাতেও হবে না, এটা পেইড না করলেও এই রিবেটটা নিতে পারবে। এটা হলো শর্ত এখানে, ঠিক আছে? এই শর্তটা বলা আছে। আর একই মালিকানাধীন, এটা মানে কোথাও আমাদের ভ্যাটের কোথাও লেখা নেই যে একই মালিকানাধীন বলতে কোন ধরনের প্রতিষ্ঠানগুলোকে বোঝায়, কিন্তু এটাকে বুঝতে হবে আপনাকে যে গ্রুপ অফ কোম্পানিজ, যে কোম্পানির যে বিভিন্ন আহ, আপনার ইউনিট গুলো আছে, এই ইউনিট গুলোর সাথে আরেকটা ইউনিটের আলাদা বিন থাকে। তো এই এক বিন থেকে আরেক বিনে কোনো র মেটেরিয়ালস ট্রান্সফার দিলে, সেক্ষেত্রে আপনাকে যদি ব্যাংকিং চ্যানেলে পেইড না করেন, তারপরও সে রিবেট নিতে পারবে, ঠিক আছে? এটা হলো সিস্টেম। কিন্তু এখানে আরেকটা জিনিস আছে, সেটা হলো দেখেন এই একটা লাইনে কতগুলো জিনিস, যে এখানে বলা আছে সরাসরি যে 1 লাখ টাকার উপরে হলে এটা কিন্তু ভ্যাট অফিসাররা কিন্তু এই জিনিসটাও ধরতেছে, বুঝছেন? একদিন আমাকে সরাসরি বলতেছিল যে আপনি তো এটা আপনি 1 লক্ষ টাকার উপরে হলে আপনি ব্যাংকিং চ্যানেলে যদি পেইড না করেন, তাহলে সম্পূর্ণ টাকাই আপনার বাতিল হয়ে যাবে। তো ধরেন যে আমি কিছু করছি, ধরেন যে আমার 1 কোটি টাকা, 1 কোটি টাকার মধ্যে আমি 70 লাখ টাকা আমি ব্যাংকিং এ দিয়ে দিচ্ছি, আর 30 লাখ টাকা ওকে আমি আহ, দিয়ে দিছি। তো এখন সে বলতেছে যে আপনি তো এটা নিতে পারবেন না, আপনার পুরোটাই বাতিল হয়ে যাবে, ঠিক আছে? তো এই যে আমার পুরোটা সে বাতিল করে দিতে যাচ্ছে, কিন্তু সেও জানে না যে এর ভিতরে আরেকটা জিনিস আছে, ঠিক আছে? এটা আপনাকে দেখতে হবে বিধি 29-এ এইটার উপরে ব্যাখ্যা দেওয়া আছে। এই 46 উপরে ব্যাখ্যা দেওয়া আছে, হ্যাঁ। এই বিধি 29-এ দেওয়া আছে এটা, যে আপনি বিধি 29 হলো আপনি যদি ব্যাংকিং চ্যানেলে যতটুকু পেইড করবেন, আপনি ততটুকুই রিবেট পাবেন। আর যতটুকু নগদে পেইড করলেন যেটা, সেটা আপনার বাতিল হয়ে যাবে, ঠিক আছে? বিধি 29-এর কথা হলো এটা। তাহলে আমরা কি বুঝলাম এখানে? তার মানে আমার পুরোটা বাতিল হবে না। আপনি নগদে পেইড না করলেও, আপনি যদি নগদে পেইড করেন অর্ধেক, আর ব্যাংকিং চ্যানেলে যদি অর্ধেক পেইড করেন, তাহলে আপনি অর্ধেকটা আপনি রিবেট পাবেন, ঠিক আছে? এই যে আপনার বিধি 29-এ সরাসরি লেখা আছে ব্যাংকিং এবং মোবাইল ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে অর্থ পরিশোধ না করার কারণে সমন্বয়, হ্যাঁ। যদি ব্যাংকিং চ্যানেল পেইড না করেন, এই এখানে সরাসরি লেখা আছে, এই যে ব্যক্তিকে ধারা 46 উপধারা 1-এর এই যে দফা এই বর্ণিত সরবরাহের ক্ষেত্রে ব্যাংকিং মোবাইল ব্যাংকিং মাধ্যম ব্যক্তিকে পণ্য পরিশোধের ক্ষেত্রে একটি বৃদ্ধিকারী সমন্বয় করতে হবে, ঠিক আছে? তো এই বৃদ্ধিকারী সমন্বয় হলো প্রয়োজন বৃদ্ধিকারী সমন্বয় যে কর মেয়াদে সেই কর মেয়াদ করিতে হবে, যে কর মেয়াদে বা কর্মের সময় কোনো ব্যক্তি বা যাচাইযোগ্য ব্যাংক চ্যানেল যাতে অন্য কোনো উপায়ে পরিশোধ করেন। যদি আপনি আপনার নিজে যাচাই করে যদি করেন, যদি আপনি ধরে ফেলছেন যে এটা আমি তো ব্যাংকিং চ্যানেলে হয়নি, ধরেন 3 মাস পরে আপনি দেখছেন যে আপনি তো নিয়ে নিয়েছেন, ধরেন যে ওই আপনার 1 কোটি টাকা আপনি নিয়ে নিছেন। তো পরে আপনি 3 মাস পরে গিয়ে দেখতেছেন যে আপনি এটা ব্যাংকিং এর চ্যানেলে সম্পূর্ণ পেইড হয়নি, তাহলে 70 লাখ টাকা হয়েছে।
তাহলে 70 লাখ টাকার উপরে আপনি কিন্তু রিবেটটা পাবেন। আপনি নিয়ে নিচ্ছেন 1 কোটি টাকা, তাহলে আপনি কি করবেন? এখন এই 30 কোটি টাকার উপরে যে 15% ভ্যাট, সেই 15% ভ্যাটটা আপনাকে বৃদ্ধিকারী সমন্বয় করতে হবে। যে কর মেয়াদে আপনি এটা যাচাই করতে পারছেন, সেই কর মেয়াদে আপনি এটা সুন্দর করে করে নেবেন। আর যদি এটা যদি কোনো ভ্যাট অফিসার যদি ধরে আপনাকে, ঠিক আছে, যদি ভ্যাট অফিসার যদি ধরতে পারে যে আপনি এটা 30 লাখ টাকা আপনি নেন নাই, মানে আপনি চ্যানেলে পেইড করেন নাই, তখন আপনাকে কি করবে জানেন? 30 লাখ টাকা যে আপনি অবৈধ যে একটা রিয়াদ নিয়ে বসে আছেন, এটার উপরে জরিমানা হবে এবং সুদ আসবে, এটার উপরে সুদ পাবে। তো এই জন্য আপনাকে বাঁচার জন্য আপনাকে আগে থেকেই এগুলা প্রিপারেশন নিয়ে রাখতে হবে, যে অ্যাকাউন্টসের সাথে ডিল করতে হবে যে আমার সবগুলো ব্যাংকিং পেইড হচ্ছে কিনা, আমার সব রিপোর্ট গুলো ব্যাংকিং পেইড হয়েছে কিনা। ঠিক আছে, কোম্পানিকে বাঁচার জন্য আপনাকে এই কাজগুলো করতে হবে, যেটা আমি করতেছি। যখন আমার ক্লায়েন্ট গুলো ব্যাংকিং চ্যানেলে অর্ডার করছিল না, সেটা আমরা ব্যাংকিং চ্যানেলে করাইছি আমি সবগুলো ইয়া করে। ব্যাংকিং চ্যানেল এটা ছাড়া তো রিবেট বাতিল হয়ে যাবে। মাহবুব ভাই, এটা শুধুমাত্র এই যে ব্যাংকিং চ্যানেলে পেমেন্ট শুধুমাত্র ব্যাটের ক্ষেত্রে না, এটা কিন্তু ট্যাক্সের ক্ষেত্রেও কিছু কিছু জায়গায় যে হ্যাঁ ট্যাক্স হ্যাঁ গুলো হ্যাঁ হ্যাঁ ডিসঅ্যালাউ করে দেয়। হ্যাঁ হ্যাঁ, ডিজিটাল কিছু করে বিষয়ে দিতে, হ্যাঁ ট্যাক্সের ডিসঅ্যালাউ করে ক্ষেত্রেও দেয়। আছে। হ্যাঁ, হ্যাঁ, এই জন্য তো এটা ব্যাংকিংটাই আপনারা পারফেক্ট আর কি। ব্যাংকিংটাই হলো পারফেক্ট। ঠিক আছে, তো এটা যারা জানেন না তারা ভালোভাবে এটা ভালোভাবে মাথায় ঢুকে নেন যে আপনি আহ যতটুকু ব্যাংকিং এ পেড করবেন ততটুকু রিয়াদ পাবেন। হ্যাঁ, সম্পূর্ণ রিয়াদ বাতিল হবে না। কোনো অফিসার যদি আপনাকে বলে এটা, তাহলে সাথে সাথে আপনি কোনটা দেখাবেন? বিধি 29 দেখায় দিবেন, একদম চোখ একটা আঙ্গুল গায়ে দেখায় দিবেন যে এটা এখানে কি লেখা আছে এটা। ঠিক আছে, তো এই জন্য ওইটা ব্যাখ্যাটা আপনাকে মানে মাথায় যান না, এটা জেনে নেন যে ধারা বিধি 29-এ এটা লেখা আছে যে আপনি যতটুকু ব্যাংকিং চ্যানেলে পেড করবে ততটুকু রিবেট পাবা, আর যতটুকু নগদে দেবো ততটুকু বাতিল হবে। ওই বাতিলের টুকু আপনি নিজে নিজেই করেন, কোনো সুদ জরিমানা আসবে না। আর যদি কোনো অফিসার ধরে, তাহলে আপনার উপর জরিমানা সুদ দুটাই আরোপ করবে ওরা। ঠিক আছে, এই জন্য সুদ জরিমানা থেকে বাঁচার জন্য আপনি আগে থেকেই কেয়ারফুল থাকবেন এটাতে। ঠিক আছে, এখানে কোনো আর কোনো প্রশ্ন আছে বলেন, এটা কে বোঝেন নাই এমন কে আছেন এখানে? এরকম কেউ আছেন? মাহবুব ঠিক ভাই, আছে, ধন্যবাদ। হ্যাঁ বলেন। মাহবুব ভাই, যদি এরকমটা হয়, কিছু নগদে, কিছু ব্যাংকিং মাধ্যমে, কিছু বাকিতে, সেক্ষেত্রে উপকরণ করে বাকিটা কি নেওয়া যাবে না? বাকিটা নিতে পারবেন তো আপনি, ওটা তো আপনি দেখান নাই যে আপনার তো বাকি। আপনার বললাম তো যতটুকু পেড করবেন, আপনি ধরেন হ্যাঁ, যে আপনি যতক্ষণ পেড হয়নি ততক্ষণ পর্যন্ত আপনার কোনো সমস্যা নেই। ঠিক আছে, আপনি যখন ফুল পেডটা হয়ে যাবে তখনই আপনাকে ধরা হবে। ওটা আপনি তো কিন্তু দেখেন দিতে পারবেন একটা যে ভাই যে এটা আপনার পেড, এটা এটা পেড হয়নি, এটা আমরা পেড করব। ঠিক আছে। কিন্তু ভাই, সুফিয়ান স্যারের যে একটা ক্যালকুলেশনে দেখলাম, এই মানে যে হুম। প্রশ্নটা আমি আপনাকে করছি, এই প্রশ্নের উপরে শুধু নগদ, নগদ আর যে বাকি, এই দুটো বাদ দিয়ে ব্যাংকিং এ যেটা পেমেন্ট করছে ওইটা কাউন্ট করছে। ওইটার উপর শোনান হিসাব, কিন্তু ওটা হিসাব করলে কিন্তু ওই রকমই হয়। ঠিক আছে, কিন্তু আপনি যেহেতু, হ্যাঁ, যেটা আমার দৃষ্টিকোণ থেকে সেটা হলো যে আপনি যেহেতু এখনো পেড, আপনি তো সম্পূর্ণ পেড হ্যাঁ, করেন নাই। সেহেতু এখন ধরা সেহেতু হচ্ছে আমি আপনাকে, আমি বলি আপনাকে কিন্তু ভ্যাট অফিসার ধরে, তাহলে আপনার ভ্যাট অফিসার আপনাকে বলবে কি জানেন? যে আপনি এটা পেড হ্যাঁ, করেন নাই, তার মানে এটাও আপনি নগদে দিবেন। সিস্টেমটা তো হ্যাঁ, এরকমই। মানে সেটাই ধরে নেবে। হ্যাঁ, সেটা কিন্তু কিন্তু ধরে সেখানে নিবে। তো আমি হ্যাঁ অপশন অপশন খাড়াইতে পারবো যে না, আমি তো এটা পেমেন্ট করি নাই, কিন্তু পেমেন্ট করব, হ্যাঁ, ব্যাংকিং করি বা আমি যেভাবে পেমেন্ট করি করে দেবো, পরবর্তীতে পেমেন্ট এটা করে প্রুফ। দেবো। আপনি আপনার প্রমাণ নেন, আমি পেমেন্ট করবো, আপনার হ্যাঁ, আমি হ্যাঁ, দিইনি এটা, এটা আমি এটা আমি নগদে দিব, একে দেবো, আমি তো আপনাকে বলি নাই। এটা কিন্তু ওরা পেমেন্ট হওয়ার সন্দেহ পরে করবে বোঝা যেহেতু যাবে। আপনি নগদে পেড করছেন একটা, তাহলে ওরা হ্যাঁ, সন্দেহ করতে পারে যে এটা অবশ্যই আপনি তাহলে ওই নগদেই নগদে পেড করবেন, দিয়ে দিবেন। সেক্ষেত্রে আপনাকে ওইটা ইয়া করতে পারে। ঠিক আছে, এই আচ্ছা মাহবুব কিন্তু ভাই, এমনি তো ম্যাথমেটিক্যালি করার এক জন্য, লাখ টাকার বেশি ম্যাথমেটিক্যালি বলছে করার না? জন্য কিন্তু আমি হ্যাঁ, বলি ম্যাথমেটিক্যালি করার জন্য যেটা বলছেন আপনি, এটা কিন্তু সঠিক। হ্যাঁ, ব্যাংকিং এ যতটুকু হবে ততটুকুই আমরা রিয়াদ ততটুকুই। নিয়ে আমরা কাজ করবো। ঠিক আছে, হ্যাঁ, হ্যাঁ, ম্যাথমেটিক্যাল করার জন্য, কিন্তু বাস্তবে কিন্তু এটা নয়। এটা কিন্তু আপনার যদি হ্যাঁ, ম্যাথ আসে, বাস্তবে এটা প্র্যাকটিস করি না। বাস্তবে কিন্তু এটা প্র্যাকটিস বাস্তবে নয়, কিন্তু শুধু যদি ম্যাথ আসে, যদি আপনি ম্যাথ করতে যান পরীক্ষাতে, তাহলে আপনাকে ব্যাংকিং এ যতটুকু হয়েছে ততটুকুই আপনাকে রিয়াদ দিতে হবে। ঠিক আছে, এই জন্য একটু খুব ভালো কনফিউজ একটা হয়ে গেছি, টপিক কারণ আপনার। বাস্তবে প্র্যাকটিস করে আসতেছি এরকম, কিন্তু ম্যাথের হ্যাঁ ভিতরে যে হ্যাঁ হ্যাঁ এরকম, এই হ্যাঁ জন্য আমি একটু কনফিউজ হয়ে গেছি। হ্যাঁ, না ঠিক আছে, বুঝছেন তো নাকি? এখন এখন তো বুঝতে পারছেন। হ্যাঁ, হ্যাঁ, কারণ ভাই হ্যাঁ, মাহবুব বাস্তব ভাই, প্র্যাকটিস আর ম্যাথমেটিক্স তো এক হবে না, বুঝেন নাই? যেমন ধরেন ওই হ্যাঁ, ম্যাথমেটিক্স আমি সেদিন বললাম না যে ম্যাথমেটিক্স তো আপনার সেবা, সব সেবা দিতে পারে ওখানে। ম্যাথমেটিক্স এই সেবাটা নিছে, এই সেবাটা নিছে,
তা আপনি তো ওইখানে জানতেছেন না যে কোন প্রোডাক্টের জন্য কোন ইয়ে আপনার, তাই না? ওইখানে আমার কি লেখা হ্যাঁ। আছে যে সেবা সব উপকরণ, তাহলে আমি সব সেবারই হুম। রিবেট পাবো। তো সেই হিসাব করে আমরা অঙ্ক করতেছি, তো না। করতেছি না? হ্যাঁ। হ্যাঁ। এইটা হলো সিস্টেম। তো সেই সেই আপনাকে ওই নিয়ম মেনে করতে হবে যে ব্যাংকিং চ্যানেলে যতটুকু আমরা জানি ততটুকু রিবেট, আর বাদ বাকি সব মানে আমরা বাতিল হয়ে যাবে। ঠিক আছে, ম্যাথমেটিক্স এর ক্ষেত্রে। হ্যাঁ। আর আপনার না, ঠিক বাস্তব আছে। ক্ষেত্রে আপনি তর্ক করতে পারবেন, বাস্তব ক্ষেত্রে আপনি তর্ক করতে পারবেন, বা এটা আমি ব্যাংকিং এখন পেইড করবো, ঠিক আছে? হ্যাঁ, এটা আমার তখন ব্যাংকিং আপনার পেমেন্ট বলবে যে হবে, তাহলে পেইড এরপর আমি করেন। প্রুফ দেখাবো। হুম। হ্যাঁ, আমি দেখাবো এই সামনের মাসে আমি এটা আমি ওটা আমার নগদে আসছিল, নগদে দিয়ে দিছি, আর আমি এখন বাদ বাকি যেটা আছে আমি ব্যাংকিং এ করে দিব, সমস্যা তো নেই। তখন আপনাকে বলে যে হ্যাঁ হ্যাঁ। আপনি হ্যাঁ। করে দেন, করে দেবো, প্রমাণ দেন। ঠিক আছে, এই সমস্যা নেই। আচ্ছা। আচ্ছা ভাই, আচ্ছা ভাইয়া, আমি যদি 6.3 পাই, কিন্তু পেমেন্টটা যদি আমি 6 মাস পরে দিই, তো রেয়াত কি আমি এই মাসে নিবো না 6 মাস পরে নিবো? হ্যাঁ, আমি তো ওই জন্য বললাম, এটা গুড, আপনি ভালো প্রশ্ন করছেন। এটা হলো যখন আপনি আপনি বললাম না যে আহ, এটা তো এই কি বলে, এটা পেইড, কিন্তু সম্পূর্ণ কাস্টমার এবং আপনার ধরেন যে যারা নিচ্ছে তাদের ক্ষেত্রে এটা তারা বুঝবে যে হ্যাঁ। কখন, যেটা বললাম যে অ্যাকাউন্টস বুঝবে যে কখন পেমেন্ট করবে, ওদের সঙ্গে হয় না কোন কিস্তিতে দিবে না কি করবে, হ্যাঁ, সেটা ওদের ব্যাপার। কিন্তু আপনার কাজ হলো, ভ্যাট ডিপার্টমেন্টের কাজ হলো, আপনি চালান পাইছেন, চালান পাওয়া কি হবে, আপনি রিবেটটা নিয়ে নেবেন যখন পাবেন তখনই। 6 মাস অপেক্ষা করার দরকার নেই, আপনার পেইডের জন্য অপেক্ষা করার দরকার নেই তখন। ঠিক কি আছে, যদি এটা পরে করলে কিন্তু ব্যাড হবে না। অনেক সময় ওরা ধরে, যে বলে যে আপনি পেড করেন নাই? না, এটা তো আপনার কোথাও লেখা নেই যে পেইড করলে যে আপনাকে রিবেট নিতে হবে, এরকম কোথাও লেখা নেই। এর জন্য বললাম আমি যে উপরে একটা ও, পরিচিত উপকরণ লেখা আছে, এটা এটা নিয়ে অনেকে বার্গেনিং করে ভ্যাট অফিসার, হ্যাঁ। তো এটা পরিচিত উপকরণ করে এটা না, কিন্তু পরিচিত উপকরণ বলতে যারা সরবরাহ করে, যারা যারা বিক্রি করে তাদের ক্ষেত্রে যে পরিচিত উপকরণ করে এটা, তারা তো বিক্রি করে আপনার 6.3টা ওরা তো 9.1 দেখাই দিচ্ছে, সেলসটা তো দেখাই দিচ্ছে। সেটার ক্ষেত্রে এইটা আপনি চালান পাওয়া মাত্রই আপনি রিবেট নিয়ে নেবেন। রিবেট নেওয়ার পরে যতদিন আপনার 6 মাস পরেও হতে পারে, ঠিক আছে, বা 7 মাস পরেও আপনার ওই পেমেন্ট হতে পারে, সমস্যা নেই। কিন্তু আপনার অডিট করার সময় যখন দেখবেন যে যখন এক বছরের মধ্যে তো পেইড হতেই হয়, এক বছরের মধ্যে তো পেইড হবেই, ঠিক আছে। তো যখন এক বছরের পর্যন্ত যেগুলা পেইড হয় না, এক বছরের মধ্যে যেগুলা পেইড হয় না সেগুলা কিন্তু ওই যে কি বলে এটাকে অনাদায়ী একটা ইয়া বলে, হ্যাঁ। এটার জন্য কিন্তু আলাদা একটা জিনিস, 1 বছর পর্যন্ত সময় দেওয়া থাকে। তো সেক্ষেত্রে তো আপনার ধরেন যে 1 বছরের মধ্যে তো হয়ে যাবেই, পেইড তো হয়ে যাবে। তো পেইড হলে আপনার কোনো সমস্যা নেই। আর যদি পেইড না হয় আপনি জানছেন, তাহলে আপনি সাথে সাথে লিগ্যাল সমন্বয় করে, তাহলে আপনার সুদ এবং জরিমানা বেঁচে যাবে। আর যদি অডিটের সময় যা ধরা পড়ে যে আপনি রিবেট নিয়েছেন আপনার পেইড ব্যাংকিং চ্যানেলে হয় নাই, তখন কিন্তু ওরা জরিমানা রিবেট সুদ দুটাই কিন্তু ইয়ে করবে। কথা বুঝছেন? এই, ওকে। ঠিক আছে। আচ্ছা মা, আর কোনো প্রশ্ন আছে এটা নিয়ে বলেন। এনএফটি যেটা বলছি আমরা, ওই যে 1 লক্ষ টাকার বেশি, হ্যাঁ, এটা ব্যাংকিং হুম। চ্যানেল। এখন 1 লক্ষ টাকার নিচে আমি দেখা গেছে এমন একটা বিল দিলাম, 20,000 টাকার বিল, এটা হ্যাঁ, ক্যাশে দিলাম, তাহলে এই ক্ষেত্রে কি হ্যাঁ, হ্যাঁ, আমি কোনো রিবেট সমস্যা নাই। নিবো? হ্যাঁ, ওই জন্য তো বললাম যে 1 লক্ষ টাকার উপর, তারা 1 লক্ষ টাকার নিচে, এই কথাটা বলিনি অবশ্য, সরি ভাই, এই কথাটা বলিনি। 1 লক্ষ টাকার নিচে যদি হয়, যদি 1 লক্ষ টাকার নিচে হয়, তখন আপনি যেভাবেই পেমেন্ট করেন, টাকা দেন না দেন এটা দেখার দরকার নেই, আপনি যেভাবেই পেমেন্ট করেন তখন আপনার ওটা সম্পূর্ণ রিবেট নিতে পারবেন। 99, ওই যে বললাম না, 99,000 পর্যন্ত, মানে 99,999 পর্যন্ত, 99। বা 1 লক্ষ জি। টাকা পর্যন্ত, 1 লক্ষ টাকা পর্যন্ত এক জি। চালান হলেও আপনাকে দিতে হবে না। এটা 1 লক্ষ টাকার কি আছে অধিক, 1 লক্ষ টাকা অতিক্রম করলে, ঠিক আছে। তো জি। 1 লক্ষ টাকা পর্যন্ত যে চালান পাবেন সেগুলো যদি আপনি নগদও পেমেন্ট করেন তাহলেও আপনি রিবেট পাবেন, ঠিক আছে। বুঝছি। হ্যাঁ, আর কারো প্রশ্ন আছে বলেন। এই যে 1 লক্ষ টাকা, এটা তো মনে হয় ভ্যাট সহ 1 লক্ষ টাকা, না? আপনার এইটা এই ভ্যাটের অ্যামাউন্ট যেটা, হ্যাঁ, মানে ভ্যাট সহ 1 লক্ষ টাকা নাকি ভ্যাট বাদে 1 লক্ষ টাকার কথা বলছে এখানে? এখানে আপনাকে বলা আছে করযোগ্য সরবরাহের মূল্য 1 লক্ষ টাকা, করযোগ্য। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে তাহলে ভ্যাট মানে ছাড়া 1 লাখ টাকা ব্যাট হলে সহ ভ্যাট ছাড়া বিল, 1 লক্ষ টাকা। আপনি তো ধরেন এটা আপনাকে আপনার ভ্যাট চালানটা যদি এখানে যদি 1 লক্ষ টাকা হয়, ঠিক আছে, আপনার ভ্যাটের অ্যামাউন্ট সহ এটা হবে, বুঝছেন, ভ্যাটের অ্যামাউন্ট সহ। এখানে লেখা জি আছে ভাই। উক্ত সরবরাহ সমুদয় পণ, বুঝছেন। হ্যালো।
হ্যালো, কে প্রশ্ন হ্যাঁ করবেন হ্যাঁ ভাই এটা? বুঝছি। জি 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 বুঝছি। কথা জি বলছেন? এখানে কিন্তু লেখা আছে হ্যাঁ হ্যাঁ সমুদয় পণ ব্যাংকিং চ্যানেল। সমুদয় পণ বলতে আপনি তো বোঝেনই যে ভ্যাট সহ, জি জি ভ্যাট সহ ভ্যাট সহ ভ্যাট সহ 1 লক্ষ বুঝতে টাকা। পারছি। ঠিক আছে, জি জি, এটা বুঝতে মাথায় পারছি। রাখবেন তাহলে। জি আর কারো প্রশ্ন আছে বলেন। ভাই আমি একটা প্রশ্ন করি। এখানে বলেন একটা একটা কোম্পানির মানে টেকনোয়ার বিডি লিমিটেড, এখানে লিমিটেড কোম্পানি আর প্রোপাইটর ভাই, অথবা এটার ব্যাপারে প্রশ্ন করেন, আপনি এটার ব্যাপারে প্রশ্ন করেন, যেটা আমরা করতেছি সেটার ব্যাপারে প্রশ্ন থাকলে বলেন, আর যদি এক- অন্য কোনো এক- প্রশ্ন থাকে পরে বলেন। এখানে লিমিটেডের সাথে আবার এক মালিকানার সাথে আমরা কিভাবে বুঝবো সেটা একটু চিন্তা করতেছি আবার। ও একই মালিকানাধীন, এক মালিকানাধীন না, একই মালিকানাধীন। আপনার লিমিটেড কোম্পানি তো আপনার ধরেন যে একটা লিমিটেড কোম্পানির সাথে গ্রুপ অফ কোম্পানিজ, যেমন ধরেন যে আমার কোম্পানি ধরেন যে আবুল খায়ের মিল্ক প্রোডাক্টস লিমিটেড। ঠিক আছে, এটা কিন্তু লিম- আরেকটা আছে আবুল খায়ের কন্ডেন্স মিল্ক এন্ড বেভারেজ লিমিটেড, আবুল খায়ের কনজিউমার প্রোডাক্টস লিমিটেড। ঠিক আছে, আবার আপনার আবার ওই যে শাহ সিমেন্ট লিমিটেড, তারপরে আপনার ধরেন যে ওই আবুল খায়ের এই স্টিল মিল লিমিটেড। এগুলা কিন্তু সব কিন্তু গ্রুপ অফ কোম্পানি, আবুল খায়ের গ্রুপের। এই যে একটাই কিন্তু এটা গ্রুপ অফ কোম্পানির নাম কি, গ্রুপ অফ কোম্পানির মধ্যে কিন্তু লিস্ট থাকে যে গ্রুপ অফ কোম্পানির মধ্যে কোন কোন ইউনিট গুলো আছে। হ্যাঁ, এই একই ইউনিট, এই একই ইউনিট গুলো যদি হয় এক গ্রুপ অফ কোম্পানির, তাহলে এই ইউনিট গুলো থেকে আপনি এক ইউনিট থেকে আরেক ইউনিটে আপনি প্রোডাক্ট পাঠাইলে আপনাকে ব্যাংকিং চ্যানেলে পেড করা লাগবে না। আচ্ছা মীর ভাই, আপনি একটা বুঝছেন? প্রশ্ন করতে যাচ্ছেন, হ্যান্ড রাইজ করছেন, প্রশ্ন করেন ভাই। আপনার কথাটা ভালো বোঝা যাচ্ছে না ভাই, আপনার কথাটা ভালো আপনার বোঝা কথা যাচ্ছে না। বোঝা যাচ্ছে না, আপনি কোথা থেকে বলতেছেন, আপনি কথা তো একটু বোঝা যাচ্ছে না। এই জন্য তো বোঝা যাচ্ছে না ভাই, আপনার কথা তো বোঝা যাচ্ছে না, বাইরে তাহলে আছেন তো কথা বোঝা যাচ্ছে না। কোনো কিছু জানার প্রয়োজন হলে পরে তাহলে ফোন দিয়ে জেনে নিন ভাইয়া। পরে ফোন দিয়েন, তাহলে আপনি পরে ফোন দিয়েন। আচ্ছা, আমরা খতে চলে যাই। হ্যাঁ, আমরা খতে চলে যাই, এটা মোটামুটি সবাই বুঝতো, একদম কিন্তু ক্লিয়ার। অনেকে প্রশ্ন করছে, অনেক ভালো লাগছে যে এই প্রশ্নগুলো সবাই জানছে কিন্তু জিনিসটা। হ্যাঁ, কারণ আমি একটা কথা বলি নাই, আরেকজন প্রশ্ন করছে একটা সুন্দর একটা জিনিস, কিন্তু একদম ব্যাখ্যাটা কিন্তু সুন্দর হচ্ছে আজকে। এই জিনিসটা আর কনফিউশনের জন্য না থাকে। হ্যাঁ, আর কারো কনফিউশন আছে বলেন, আর কেউ আছেন? হ্যালো ভাইয়া, হ্যাঁ বলেন ভাইয়া। এটা কি আসলে শুধু ক্রয়ের ক্ষেত্রে নাকি ক্রয় বিক্রয়ের জন্য ক্ষেত্রে মানে ব্যাংকিং চ্যানেল পে করতে হবে? আমি বিক্রয় করলেও আমাকে ব্যাংকিং চ্যানেল পে করে নেই। আমরা কিন্তু এখানে আমরা কিন্তু পার্সেসের কথা বলতেছি এখানে। হ্যাঁ, রিবেট মানে তো পার্সেস। আচ্ছা, এখানে না পার্সেস আমাদের আসলে যেগুলো করবেন। না, আমাদের এখানে একটা রিবেট কেসের মামলা চলতেছে, সেখানে কিন্তু ওরা বিক্রয় আমাকে দেখাতে বললো যে বিক্রয় আপনাকে ব্যাংকিং চ্যানেল পে করছে, সেটা দেখান। সেই কারণে প্রশ্নটা না করতেছি। না, এটা দেখাতে বললে ভুল। আপনার বিক্রয় পেড আচ্ছা ঠিক আছে। করবে, ওটা তো আপনার ওটা আপনার ট্যাক্সে ধরবে। বিক্রয়টা হলো ট্যাক্সের উপরে, ট্যাক্স ধরবে আপনাকে। জি জি, ঠিক আছে। ধন্যবাদ। Right. আর কোনো প্রশ্ন? ভাই আমার প্রশ্নটা এখনো ক্লিয়ার হয় নাই। এখানে লিমিটেড হোক অথবা লিমিটেড না হোক, একটার মধ্যে কোনো এফেক্ট পড়বে নাকি? এখানে 1 লক্ষ হ্যাঁ টাকা অবশ্যই করে করবে। আপনার যদি ধরেন যে আপনার পার্টনারশিপ আছে, পার্টনারশিপ তো হবে না, পার্টনারশিপ থাকলে তো হবে না। আপনার গ্রুপ অফ কোম্পানির মধ্যে একটা একটা আছে পার্টনারশিপ, তো পার্টনারশিপ তো আপনার ইয়াকে পড়বে না তো, আপনার তো পুরোটা মালিকানা নয়। পার্টনারশিপ হোক, আবার আমি যদি পার্টনারশিপ ছাড়া যদি অথবা লিমিটেড ছাড়া যদি আমি 1 লক্ষ টাকার উপরে হোক অথবা না হোক, সেটার মধ্যে কোনো এফেক্ট করবে? বুঝি না আপনার প্রশ্নটা। আমার প্রশ্নটা হচ্ছে, মানে অনেক কোম্পানি আছে লিমিটেড কোম্পানি, আর একটা আছে হয়তো মানে পার্টনারশিপ কোম্পানি। এখানে পার্টনারশিপ কোম্পানি লিমিটেড কোম্পানির মধ্যে আর এক মালিকানা, মানে সিঙ্গেল এন্টিটি সিস্টেমের মধ্যে বোঝাতে চাচ্ছি আমি কথাটা। মানে আপনি কি বলতে চাচ্ছেন আমি এটা ক্লিয়ার না, তারপর আমি বলি যে এখানে মানে এক মালিকানাধীন না, একই মালিকানাধীন। হ্যাঁ, একই মালিকানাধীন। এক মালিকানাধীন বলতে আপনি এটা একই মালিকানাধীন নিবন্ধিত সরবরাহকারী। ধরেন যে আমি বললাম যে গ্রুপ অফ কোম্পানিজ, গ্রুপ অফ কোম্পানিজ বলতে গ্রুপে একটা গ্রুপ করতে গেলে কিন্তু মালিকানা কিন্তু এই যে গ্রুপের যারা তারাই থাকে। তো ধরেন যে একটা গ্রুপের ক্ষেত্রে অনেকগুলো কনসার্ন থাকে না, একটা হ্যাঁ, নিয়ে তার গ্রুপ হয় না, মানে হয় নাকি? সিস্টেম কনসেন্ট্রিপে তো অনেক কোম্পানি থাকে। হ্যাঁ, সিস্টেম কনসার্ন হিসাবে তো অনেক গ্রুপ ইয়া থাকে না। তো হ্যাঁ, ধরেন অনেক কোম্পানি।
হ্যাঁ অনেক আপনার ইউনিট থাকে, অনেক কনসার্ন থাকে। সেগুলা যদি গ্রুপের মধ্যে থাকে, গ্রুপের যদি লিস্ট থাকে যে আবুল খায়ের গ্রুপ, তাহলে এইখানে লিস্ট আছে যে এখানে আবুল খায়ের কনজুমার প্রোডাক্টস লিমিটেড, আবুল খায়ের বেভারেজ লিমিটেড, ওই আপনার একিএস যেটা আবুল খায়ের স্টিল লিমিটেড, হ্যাঁ, তারপর ধরেন যে এখানে আপনার ঢেউটিন। তো এই যে জিনিসগুলো সিরিয়াল আছে আমাদের, শাহ সিমেন্ট লিমিটেড। তো এগুলা হলো গ্রুপ অফ কোম্পানি, সবগুলা কি একটা কোম্পানির সব ইউনিট, ঠিক আছে? তো তখন আপনি যদি এক ইউনিট থেকে আরেক ইউনিটে যদি কোনো প্রোডাক্ট লাগে, যেমন ধরেন যে প্রোডাক্ট লাগলো, র মেটেরিয়ালস লাগলো, তখন আপনি যদি র মেটেরিয়ালস বিক্রি করেন, বিক্রি করবেন, ট্রান্সফার না, এটা বিক্রি হবে। একে একে বলা হচ্ছে একই মালিকানাধীন, যে একটা প্রতিষ্ঠান থেকে আরেকটা প্রতিষ্ঠানে সে বিক্রি করতেছে, গ্রুপ অফ কোম্পানি। তখন সেই ক্ষেত্রে আপনার যত টাকাই হোক ব্যাংকিং চ্যালেঞ্জ ছাড়াও আপনি রিবেট নিতে পারবে, সে পেড করা লাগবে না। সে ওই আরেকটা কোম্পানি যখন দিবেন, সে ওইটা রিবেট নিতে পারবে, বুঝছেন? তখন সে রিবেট নিবে। এটা আপনার ব্যাংকিং চ্যানেলে দেখাইতে হবে না, এই যে যে পেমেন্টটা হবে সেটা ব্যাংকিং, কারণ একই মালিকানাধীন হলে আবার পেমেন্ট কি করবে এরা? পেমেন্ট দেওয়ার তো কোনো ইয়া নেই। তারপরে করতে হবে ইয়াকে সাথে, মানে হিসাবের সাথে করতে হয়, সেটা দিয়ে দিল। কথা বুঝছেন? এই ভাই, একই মালিকানাধীন নিবন্ধিত সরবরাহকারী সরবরাহগৃহীতা, এখানে কথাটার মধ্যে আমাকে একটু উদাহরণ দিয়ে বলবেন আর একটু। একই মালিকানাধীন নিবন্ধিত সরবরাহকারী সরবরাহগৃহীতা, এখানে মানে কারা কারা? আমি যদি বলি আরফিন এন্টারপ্রাইজ, এটা কি? সরবরাহকারী তো আমি বলি সরবরাহকারী বলতে ধরেন যে আমি, ধরেন যে আবুল খায়ের মিল্ক প্রোডাক্ট লিমিটেড সরবরাহকারী। এখন আবুল খায়ের কন্ডেন্স মিল্ক এন্ড বেভারেজ লিমিটেড, এটা হলো সরবরাহ গ্রহীত। তো দুইটাই তো একই মালিক, বুঝলেন? আবুল খায়ের মিল্ক প্রোডাক্টস লিমিটেড সেটা হলো সরবরাহকারী, আমি একটা প্রোডাক্ট, একটা পার্সেস একটা দিয়ে দিচ্ছি ওকে। কাকে দিচ্ছি? আবুল খায়ের কন্ডেন্স মিল্ক এন্ড বেভারেজ লিমিটেড। তো এই দুইটা প্রতিষ্ঠান, তো একটা প্রতিষ্ঠান সরবরাহকারী আর একটা কি সরবরাহ গ্রহীতা। সরবরাহ গ্রহীতা মানে কি? যে রিসিভ করে, যে পার্সেস করবে, যে ঠিক আছে? রিসিভ করে, আহ, হ্যাঁ, যে নাকি এই দুটা প্রতিষ্ঠানের মালিক কে? আবুল খায়ের, আবুল কালাম। ঠিক আছে, গ্রুপ অফ কোম্পানিজ। তো এই দুটা প্রতিষ্ঠানের মধ্যে যদি লেনদেন হয়, তাহলে তাকে বলছে যে আপনি ব্যাংকিং চ্যানেল পেড না করলেও রিবেট পাবে। সে রিবেট সরবরাহ গ্রহীতা যখন নিবে, সে রিবেট নিবে, ঠিক আছে? তখন এটা বলা হয়েছে যে তখন ব্যাংকিং চ্যানেলে পেড করা লাগবে না, পেড করলে, পেড না করলেও সে রিবেট নিবে, ঠিক আছে? এই কথাটাই বলা আছে এখানে, তাহলে একই বুঝছেন এবার? মালিকানাধীন। হ্যাঁ, ঠিক আছে ভাইয়া। ভাইয়া সেক্ষেত্রে কি ওকে আমি সিক্স পয়েন্ট বললাম থ্রি একটা ইস্যু মালিকানা দিয়ে, করতে হবে না? জি জি, ভাইয়া সেক্ষেত্রে তো 6.3 ইস্যু করতে হবে না? বললাম তো বিক্রি করতে হবে, তো অবশ্যই করবেন। আমি বললাম তো প্রাইস ডিক্লারেশন দিতে হবে, প্রাইস ডিক্লারেশন দিয়ে আপনাকে ওই প্রাইস অনুযায়ী ন্যায্য বাজার মূল্য যেটা প্রাইস, সেটা দিয়ে আপনাকে বিক্রি করতে হবে ভ্যাট দিয়ে। আপনি ভ্যাট দিবেন, বিক্রি করে সে কি করবে? আপনার আরেকটা কনসার্ন কি করবে? এটা রিবেট নিবে। হ্যাঁ তার মানে কি আপনার যার যে মালিক, তার দুটা কি হলো? জিরো হয়ে গেল না? একটাতে হ্যাঁ হ্যাঁ ভ্যাট দিবে, একটা নিবে, ঠিক আছে? হ্যাঁ 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 এই রিবেটটা, এটা বলা হচ্ছে এই রিবেটটা যখন নিবে, সে এই রিবেটটা নিলে আমাদের শর্ত হলো যে 1 লক্ষ টাকার উপরে হলে তাকে কি করতে হয়? তাকে আহ, ব্যাংকিং চ্যানেল। এই ব্যাংকিং চ্যানেল পেড করতে হয়। কিন্তু এই ক্ষেত্রে কি বলা হয়েছে? এক মালিকানাধীন হওয়ার সত্ত্বেও কি হলো? সে ব্যাংকিং চ্যানেল পেড না করলেও সে রিবেটটা দেখাতে পারবে, ঠিক আছে? ক্লিয়ার? হ্যাঁ ভাই, ক্লিয়ার হ্যাঁ হয়ে ভাইয়া গেছে। বুঝছি। হ্যাঁ, আপনি যদি বুঝতে না পারেন পরে আবার ফোন দিন আমার, আপনাকে বুঝাই দেবো। আচ্ছা, এবার দেখেন খতে, দেখেন আমি কিন্তু খয়ের, খ, এই যে দেখেন খটা কিন্তু আমি পাইছি অনেক সুন্দর পড়াইছি। এটা কিন্তু যদি আমদানিকৃত সেবা সরবরাহ গ্রহণের ক্ষেত্রে সেবা গ্রহীতা কর্তৃক দাখিল পত্রে উক্ত সেবার বিপরীত পদে উৎপাদ কর ধারা 20 অনুসারে পৃথক প্রদর্শন না করা হয়। আমি কিন্তু একটা অঙ্ক করাইছি, মনে আছে আপনাদের? রিভার চার্জ হ্যাঁ কে কে করছিলেন, মনে আছে এটা? হ্যাঁ, রিভার চার্জ। হ্যাঁ, মনে আছে মনে আছে। একটা ইয়া ভাই, একের খতে যান, যদি একের খতে যান, পরের পেজে যান। তো আমি এটা কিন্তু বলে দিয়েছিলাম যে যখন আপনি রিভার্স চার্জ হবে, রিভার্স চার্জ যখন করবেন, তখন আপনার উৎপাদ করটা আপনাকে দেখাইতে হবে, রিবেটটা আপনাকে দেখাইতে হবে। যদি আপনি না দেখান, সেক্ষেত্রে আপনি রিবেটটা পাবেন না। কথা বুঝছেন? এটা কিন্তু আমি অঙ্ক করাইছি, আপনাদেরকে ক্লাসও করাইছি। হ্যাঁ, এটা কিন্তু আমরা এই আপনার ম্যাথমেটিক্স এবং ওই রিটার্নও দেখাইছি কিনা বলেন? যারা কোর্স, তারা এটা বুঝে গেছেন যে
আপনি যদি উৎপাদ কর এলাকা আছে তাকে কিন্তু বিপরীতে উৎপাদ ধারা 20 অনুসারে বলা হয়েছে যারা সেবা আমদানি করবে তারাই হলো আপনার প্রদেয় উৎপাদ করটা দেখাবে, আবার আপনার রিবেটও দেখাবে। ঠিক আছে, এটা দেখার পর সে এটা যদি না দেখায়, সে ওই আমদানির বিপরীতে সে সেবার বিপরীতে রিবেটটা পাবে না। ঠিক আছে, এই যে আমার শীটে সুন্দর করে দেওয়া আছে, এটা দেখে নিবেন আপনারা। হ্যাঁ, এটা কিন্তু আমি করাইছি, এটা যারা করছেন তারা বুঝতে পারছেন অলরেডি। এটা আপনাকে যদি ওই 9.1 যদি না দেখান সেবার বিপরীতে যে রিবেট নিছি আমরা, এই রিবেটটা তখন আপনাকে দিবে না। ওই 15তে না দেখালে 15তে যদি আপনি দেখান তখন সে আর দিবে না আপনাকে, যদি আপনি উৎপাদ করে না দেখান। যদি আপনি নোট কত এটা 14তে যদি নোট 4-এ যদি না দেখান, নোট 4-এ যদি না দেখালে শুধু রিবেট নিয়ে নিছেন, ধরেন যে পাইছেন চালানটা করে দেবেন না বুঝে করে, তো এটা যে চালান পাইছে যে রিবেট পাবে, সে কি করছে নোট 15তে সে দেখায় দিছে, নোট 15তে দেখায় দিয়ে সে রিবেট নিয়ে নিছে, কিন্তু সে উৎপাদ করটা দেখায়নি। তখন এটা যদি পাওয়া যায় ওইভাবে তদন্ত করে যদি পায়, তাহলে আপনার রিবেটটা বাতিল হয়ে যাবে। এটাই বলা হয়েছে খতে, বুঝছেন? আর চলে আসেন পরের ইয়াকে যান। যে কর মেয়াদে চালানপত্র বা বিল অফ এন্ট্রির মাধ্যমে আমার একটা সংগ্রহ কোশ্চেন করা ছিল হয়েছে। ভাইয়া। হ্যাঁ, হ্যালো, জি বলেন বলেন বলেন। দুঃখিত আপনাকে ডিস্টার্ব করতে আপনার মাঝে। না না বলেন বলেন। ভাইয়া, সাপোজ আমি যদি একটা 100% এক্সপোর্ট ওরিয়েন্টেড কোম্পানি, এসআর 188 দ্বারা পেড ফরওয়ার্ডের যে মনে করেন এক্সাম্পল আছে, এখন সেক্ষেত্রে হ্যাঁ 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 অনশোর মানে যেটা বাইরের ফেড ফরওয়ার্ডার যারা আছে তাদেরকে আমি যখন হুম। বিল পে করবো তখন কি তারা কি ভ্যাট হিসেবে তখন কি এটা তার ভ্যাট এক্সেপ্টেড পড়বে ওই এসআর দ্বারা, নাকি তারা কি এই যে রিভার্স চার্জের মধ্যে পড়বে? না, এক্সেম্পটের মধ্যে পড়বে। তারা কিন্তু বাইরের client, মানে পেড ফরওয়ার্ডার, কিন্তু সে হচ্ছে যে বাংলাদেশের নিবন্ধিত না। বাইরের 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 বলতেছেন? জি জি, পেড ফরওয়ার্ডার, কিন্তু তারা বাংলাদেশি নিবন্ধিত পেড ফরওয়ার্ডার না, তারা বাইরের একজন পেড ফরওয়ার্ডার। এখন তাদের থেকে যখন আমি সেবাটা আমদানি করতেছি তখন কি আমি রিভার্স চার্জের আওতায় পড়বো, নাকি 188 যে এক্সাম্পলটা ওটা সুবিধা নিতে পারবো? না না, 188 আপনার এটা হবে না, বাইরেরটা তো হবে না ভাই। আপনার তো বাইরের জন্য তো আপনাকে 188 দেওয়া হয়নি, এটা আপনার দেশের জন্য দেওয়া হয়েছে। কিন্তু পেড ফরওয়ার্ডার বলা আছে হ্যাঁ, ওইটা তো আপনার ফেড ফরওয়ার্ডার কখন বলা আছে, যদি আপনি এক্সপোর্টের ক্ষেত্রে আপনি নিবন্ধিত, ফেড ফরওয়ার্ডার ইউজ করেন। দেশে দেশে নিবন্ধিত যখন আপনি হয় তখন। রপ্তানিকারক, আমি বলি ফেড ফরওয়ার্ডার যদি আপনি কোনো 100% রপ্তানিকারকের ক্ষেত্রে যদি আপনি ফেড ফরওয়ার্ডার ইউজ করেন আপনি, ঠিক আছে, আপনি জি, ফেড ফরওয়ার্ডার তো আপনি দেশীয় ভাবে যেটা ইউজ করবেন, সেক্ষেত্রে তো আপনার এখানে বলা আছে যে দেশীয় যারা ভাবে যদি আপনি ফেড ফরওয়ার্ডার যদি আপনি, হ্যাঁ বলেন। যারা দেশে নিবন্ধিত ফেড ফরওয়ার্ডার তারা এই সুবিধাটা হ্যাঁ, নিতে পারবে, তারা তারা এই সুবিধাটা পাবে। তারা এই সুবিধাটা পাবে, বাট তারা এই সুবিধাটা এক্সামটেডটা পাবে। এটা তো বিদেশিদের জন্য দেওয়া হয়নি, আপনাদের এক্সামটেড যে এসআরটা দেওয়া হয়, এটা কি বিদেশিদের জন্য দেওয়া হয় বলেন তো? অবশ্যই না, অবশ্যই না। অবশ্যই না। তো সেক্ষেত্রে আপনি এইখানে তখন এক্সামটেড পাবেন এটা, ঠিক আছে। তখন ফেড ফরওয়ার্ডার কিন্তু তখন আপনি এক্সাম, আর যদি আপনি আমদানি করেন তাহলে তো সেবা, এটা তো ফেড ফরওয়ার্ডার সেবা না, তো ওটা তো হ্যাঁ সেবা। হ্যাঁ, সেবা। সেবা যদি আপনি আমদানি করবেন তখন অবশ্যই রিভার্স চার্জের মধ্যে পড়বে। মানে সেক্ষেত্রে আপনার তো দৃষ্টিকোণ মানে থেকে কি বলবেন মানে বলেন? আমার দৃষ্টিকোণ থেকে প্রথমে আমার সেকশনটা আসে। মানে আমি যদি এলিজিবিলিটি দেখি তাহলে আমার সেকশনে আগে কি বলছে, ধারা কি বলছে, দেন স্যার আমার ধারা বলছে যে হ্যাঁ আমি হ্যাঁ হ্যাঁ, তারপর তো আপনি করছি এসআরও, তাহলে, তারপর তো এসআরও তো পরে। হ্যাঁ হ্যাঁ, আমি যদি ঠিক আছে, ধারাতে বলছি আমাকে আমদানি সেবা করছো তাহলে তো তুমি অবশ্যই রিভার্স চার্জ দিবা, এরপরে এসআরও আসবে, অবশ্যই তাই না? এবার যদি এটা হ্যাঁ চিন্তা করি তাহলে তারপর তো ভুল। এছাড়াও তো আসবেন, এছাড়াও তো আপনি দেশীয়, আপনি তো নিজের হ্যাঁ হ্যাঁ, প্রতিষ্ঠান নিবন্ধিত প্রতিষ্ঠান হতেন, তাহলে সেই ক্ষেত্রে আপনি রপ্তানিকারককে আপনি সহযোগিতা করতেছেন, জি রপ্তানিকারককে আপনি ফেড ফরওয়ার্ডের সবই সেবাটা দিচ্ছেন, তখন জি 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 আপনার ক্ষেত্রে পুরোটাই আপনার ইয়ে হবে। হ্যাঁ, আমরা ফেড জি এন্ড ফরওয়ার্ডের একটা দেখি, আমরা রিটার্ন একটা করা যায় কিনা, আমরা রিটার্নে দেখাবো আর কি। জি ঠিক জি, আছে, থ্যাংক ইউ জি, থ্যাংক ইউ। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ভাই। আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে এই সেবা আমদানি নিয়ে? হ্যাঁ ভাই। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। এখন পরেরটাতে যেটা বলা হয়েছে এটা খুবই গুরুত্বপূর্ণ, এই জিনিসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তৈরি ভাই পরেরটাতে চলে যান, আমার শীটটা দেখিয়েন সবাই, হ্যাঁ সুন্দর করে উদাহরণ সহ দেওয়া আছে তো অনেকে বুঝতে পারবেন। ভাই 46-এর এইখানে একের খ না পরেরটা যাব? আপনি গতে যান, গতে ওকে। পরের পেজে যান। এইখানে দেওয়া আছে যে যে কর মেয়াদের চালানপত্র বা বিল অফ এন্ট্রির মাধ্যমে উপকরণ করা বা সংগ্রহ করা হয়, সেই কর মেয়াদ বা তৎপরবর্তী 6 কর মেয়াদের মধ্যে উপকরণ গ্রহণ না করে
মানে কি, এটা তো সবাই জানেন এই জিনিসটা। এইখানে ব্যাপার আছে কিছু, সেটা হলো যে কিন্তু একটা ইস্যু হচ্ছে যে ভাইয়া আমার বিল অফ পেমেন্ট অনলাইনে আসতেছেই না, ভ্যাট অনলাইনে 6 মাস হয়ে যাচ্ছে আর লাস্ট মান্থ, তাহলে আসতেছে না। আপনি দেখেন কয় কয় ফরম্যাট হয়েছে, এটাকে দেখিয়ে খেয়াল করি না, লস করিয়েন না। আপনাকে তখন কি 6 তাহলে কি ফরম্যাট কিন্তু আপনি দেখেন আগে। আপনি কি ইয়াকে ফোন দিছিলেন, এনবিআর? হ্যাঁ আমি গেছিলাম ওই যে সুব্রত ওনাদের কাছে গেছিলাম, তো ওনারা বললো যে এটা একটা এজেন্ডা চলতেছে, হয়তো বা ম্যানুয়ালটা আপডেট করবে, বাট এখনো ম্যানুয়ালটা? আসে নাই। ও আচ্ছা আচ্ছা, আসবে আসবে। এটা 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 নিয়ে সবাই চিঠি দিচ্ছে তো, একটু ধৈর্য ধরেন। হ্যাঁ যদি হ্যাঁ 6 মেয়াদ পার না আমি হয়, এ, হ্যাঁ তখন ওই 6 মাস পরে তো আপনার সামনে 6 মাস শেষ হয়ে যাবে ভাই, এই মাসে শেষ হয়ে যাবে। তখন দেখতেছেন আসতেছে না, তখন আমি বললাম তো আপনি ডিক্রিজিং করে নেবেন। ডিক্রিজিং ডিক্রিজিং করে করে দেবো নিয়ে 32 রিবেটটা নিয়ে নম্বরে, নেবেন। 30 নম্বর নোটে। হ্যাঁ, হ্যাঁ 32 নম্বর দিয়ে আপনার 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 ব্যালেন্সে যোগ করে নেবেন আগে, ঠিক আছে? এটা লস করা যাবে না তো, হ্যাঁ ওইটাই ওইটাই, বুঝছেন? আরেকটা চিঠি ইস্যু করে রাখতে হবে। হ্যাঁ, একটা ইয়া করে সুন্দর করে একটা ড্রাফট করে রাখতে হবে, ওটা সুন্দর করে লিখে দিতে হবে, ঠিক আছে? তাহলেই জি হবে। হ্যাঁ হ্যাঁ। কারণ এটা তো রিবেট তো আপনার বাতিল, আমরা কি মানবে না কি ওইটা? আমি আমার দায়বদ্ধতা কি মানে আমার ওনারা কি আমার ওটা লাইবিলিটি আমি নিবে? একটা ওই লিখলাম না, ওই লিঙ্কগুলোতে লিখছিলাম একটা এটা নিয়ে, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ যে এটা এত। তো এটা জিনিসটা আসলে মানে খুবই, আমারও তো খুব খারাপ লাগছে যে আমার আমার বললাম না, একটা বিলেবিলিটি মিসিং, মানে বুঝছেন, আমার 3,76,00,000, 78,00,000 আল্লাহ। খেয়াল করছেন? এতগুলা টাকা এটা আপনার তো এখন এটা নিয়ে দেখি না কি হয়, হ্যাঁ। তবে ইনশাল্লাহ হয়ে যাবে, এটা যেহেতু লেখালেখি অনেকে অ্যাপ্লিকেশন দিচ্ছে, বললেন অ্যাপ্লিকেশন আমি একটা যেদিন পাইছি। গেছিলাম ওই সময় গোলাম মোস্তফা যিনি হচ্ছে সিনিয়র কনসালটেন্ট আর কি সিনিয়র ওই অ্যানালিস্ট। অ্যানালিস্ট সিনিয়র হ্যাঁ অ্যানালিস্ট, হ্যাঁ হ্যাঁ ওনারা সবাই একটা হ্যাঁ মিটিং এ হ্যাঁ ছিল, হ্যাঁ। ওনারা তখন বলতেছিল যে এটা ম্যানুয়ালটা হয়তো আপডেট করবে, আলাদা একটা প্রক্রিয়া করবে এটার জন্য। অনেকেই লেখালেখি করতেছিল, ও অনেকেই চিঠি লিখতেছিল, তো এই জন্য। ও আচ্ছা আচ্ছা, যাক, করবে করবে, ওদের মাথায় গেছে এটা, হ্যাঁ? যাক, ভালো হয়েছে। থ্যাংক ইউ। তো এখন এখন এটা হলো সবাই জানে যে আমরা চালান নিয়ে আসার পরে আমরা 6 কর মেয়াদ পরবর্তী, এটা তৎপরবর্তী লেখা আছে, হ্যাঁ। যে সেই কর মেয়াদ বা তৎপরবর্তী বলতে এটা সবাই জানেন এখন, যে যে করটি আপনি নিয়ে আসবেন তারপর থেকে 6 কর মেয়াদ। সাপোজ ধরেন যে আপনি এই ফেব্রুয়ারি মাসে 15 তারিখে নিয়ে আসছেন, ঠিক আছে? তো ফেব্রুয়ারি মাসে 15 তারিখে আপনি চালানটা নিয়ে আসছেন। তো এখন ধরেন যে রিসিভ করতেছেন, তাহলে আপনি ফেব্রুয়ারি মাস থেকে ধরবেন না, আপনি ধরবেন মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট। এই আগস্ট পর্যন্ত আপনি রিবেট নিতে পারবেন, ঠিক আছে? তো আপনি ধরেন যে ফেব্রুয়ারি মাসে 15 তারিখ বেশি পাইছেন, আরো 15 তারিখ, আরো 15 দিন বেশি পাওয়া যায়। সেটা হলো যে আপনি পরের এই যে সেপ্টেম্বর দিবেন না, সেপ্টেম্বর 15 তারিখে তো রিটার্ন সাবমিট করবেন, তো সেক্ষেত্রে আরো 15 দিন পাচ্ছেন, ঠিক আছে? তার মানে আপনার কয় মাস হচ্ছে, আপনার এখানে 6 মাস, পুরাই 7 মাস, 7 মাসেরও বেশি, মানে 7.5 মাস পাওয়া যায়, ঠিক আছে? তো এখন এইটা আপনি চালানের ডেট হলো কোনটা ধরবেন আপনি, যখন যদি পার্সেস করেন লোকালি, স্থানীয়ভাবে যদি পার্সেস গুলো করবেন, সেই চালান ডেট দেখবেন, যেখানে চালান ডেটটা আছে সেই ডেট অনুযায়ী আপনার পরবর্তী 6 মাস গুনবেন। যদি 15 ফেব্রুয়ারি লেখা থাকে, তাহলে আপনি মার্চ থেকে গুনবেন, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, আগস্ট পর্যন্ত আপনি এটা রিবেট নিতে পারবেন, ঠিক আছে? এই রিবেটটা আসবে। আর ব্লেমেন্টের ক্ষেত্রে কি করবেন আপনি? ব্লেমেন্টের ক্ষেত্রে কিন্তু বিভিন্ন ডেট থাকে ওইখানে, হ্যাঁ। ব্লেমেন্টের ক্ষেত্রে কিন্তু আপনার অনেক ডেট আছে, পূর্ণ ঘোষণা যেটাকে বলা হয়। তো এখানে আপনার অনেক ডেট থাকে। তো মেন ডেট থাকে, এক ধরেন যে সি ডেট থাকে একটা। সি ডেটটা তো যখন আপনি ব্লেমেন্টি হবে তখন সি ডেটটা পড়ে যায়, ঠিক আছে? কিন্তু আপনার যখন এখানে মেন ইয়ে হলো যে রিলিজ ডেট একটা দেওয়া থাকে, তো ব্যাংকিং ডেট, হ্যাঁ, ব্যাংকিং যখন ডিপোজিট হয় ওইখানে একটা ডেট থাকে, ওইখানে কিন্তু একটা রিলিজ ডেট লেখা থাকে, আপনার অ্যাসেসমেন্টে দেখবেন যে রিলিজ লেখা থাকে। কেউ যদি নিতে পারেন, কোনো সমস্যা নেই, সিট আছে আপনার, সময় আছে, সি ডেট দিয়ে আপনি নিয়ে নিলেন। কিন্তু যখন আপনি দেখবেন যে সি ডেট পার হয়ে গেছে, আপনি তখন রিলিজ ডেট তাকাবেন, রিলিজ ডেটটা কততে আছে। আপনি রিলিজ ডেট দিয়ে আপনি তখন ওই ব্লেমেন্টেড নিতে পারবেন। মাথায় রাখবেন রিলিজ ডেট থেকে 6 মেয়াদ, রিলিজ ডেট, ঠিক আছে? আপনি অ্যাসেসমেন্ট, আমি একটা ইয়ে দেখালে হয়তো, যেটা আমি নিয়ে আসিনি, ওইখানে অ্যাসেসমেন্টে দেখবেন কলমে হাতেও লেখা থাকে, আবার ওই সিল মারি দিয়েও ডেট লিখে দেয়। এটা দেখিয়েন যে রিলিজ আর লেখে, আর ডি লিখে দেয়, যে ডিটি লিখে দেয় যে এই ডেট, ওই ডেট থেকে আপনি রিবেট নিলে আপনি নিতে পারবেন, কোনো সমস্যা নেই,
ঠিক আছে, এর পরবর্তী যদি হয়ে যায়, যদি আপনি ভুল হয়, তাহলে আপনি আর রিবেটটা পাবেন না। 6 মাস পার হয়ে গেলে আপনি রিবেট নিতে পারবেন না। ঠিক আছে, এটা হলো goal। এখানে কারো প্রশ্ন আছে? না। ঠিক আছে, থ্যাংক ইউ। আর ঘতে বলতেছে যে প্রযোজ্য ক্ষেত্রে চুক্তি ভিত্তিতে পণ্য উৎপাদনের ক্ষেত্রে ব্যতীত অন্যের অধিকারের দখলে বা তত্ত্বাবধানে রক্ষিত পণ্য বা সেবার বিপরীতে পরিচিত মূল্য সংযোজন কর। এই কথাটা আপনার বুঝতে হবে এখন খুব ভালো করে। ঘতে তৈরি ভাই, চুক্তি ভিত্তিক, আপনি ধরেন যে আপনি যখন পণ্য কিনবেন, হ্যাঁ, আপনি যখন পণ্য কিনবেন, পার্চেস করবেন, এইটা আপনি পার্চেস করে আপনি ধরেন যে একটা অন্য কারো কাছে রেখে দিচ্ছেন, অন্য কারো গোডাউনে রেখে দিচ্ছেন, আপনার গোডাউনে জায়গা নেই, ঠিক আছে, আপনি রেখে দিচ্ছেন। যখন রেখে দিবেন, দখলে তত্ত্বাবধানে রক্ষিত পণ্য সেবার বিপরীতে আপনার এই যে অন্যের অধিকারে, দখলে বা তত্ত্বাবধানে অন্যের অধিকারে, মানে অন্য কারো গোডাউনে রেখে দিচ্ছেন। আপনার কোন সিস্টেম হলো, আগের 1991 সালে আইনে ছিল যে আপনি আহ এই পার্চেস করার পরেই ফ্যাক্টরিতে নিয়ে আসতে হবে। ফ্যাক্টরিতে নিয়ে আসার পর থেকে যে ডেটে নিয়ে আসবেন, যে খাতাটা নিয়ে আসে, খাতা এন্ট্রি করার পরে আপনি রিবেট নিতে পারবেন। এর আগে রিবেট নেওয়ার সুযোগ ছিল না। ঠিক আছে, তো এটাও, এই সিস্টেমটা এরকমই যে আপনার অন্য কোনো অধিকারে থাকলে, যেমন ধরেন যে আপনি ব্যাংকিং গ্যারান্টি দেয়, হ্যাঁ, ব্যাংক গ্যারান্টি দিয়ে অনেক সময় দেখবেন যে আপনার ব্যাংক গ্যারান্টি দিচ্ছে, ব্যাংক গ্যারান্টি দিয়ে প্রোডাক্ট আপনার ধরেন যে নিয়ে আসতেছে। তো ব্যাংক গ্যারান্টি দিয়ে প্রোডাক্ট নিয়ে আসতে গেলে তো ধরেন যে আপনার ওই ব্যাংকের গুডাউনে রাখতে হয়। তো ব্যাংকের গুডাউনে রাখলে তো আপনি রিবেট পাবেন না, ওটা আপনার তো গুডাউন না। ধরেন যে আরেকটা গুডাউনে রাখছেন, কিন্তু এই গুডাউনটা এটা বলা হচ্ছে যে আপনি যদি ফ্যাক্টরিতে না নিয়ে আসেন, তাহলে কি রিবেট পাওয়া যাবে কিনা, এটা কেউ জানেন? যে ফ্যাক্টরিতে যদি আপনি না নিয়ে আসেন, তাহলে কি রিবেট পাবেন? একজন বলেন তো। না ভাইয়া। ফ্যাক্টরিতে না নিয়ে আসলে রিবেট পাবেন না। ধরেন যে আমি একটা গুডাউন ভাড়া নিছি, আমার ফ্যাক্টরিতে জায়গা নেই, আমি একটা গুডাউন ভাড়া আমার নিছি, গুডাউনটা ভাড়া নিয়ে আমি ওইখানে আমি রাখছি, তাহলে কি পারবো? পারবো পারবো ভাইয়া। জি ভাই, তাহলে পারবেন, তাহলে পারবেন। কেমনে? আমি তো কিছু বানাচ্ছি ভাই, আমি অন্য কিছু করিনি, কেমনে পাবেন আপনি? আমি তো ভাড়া নিয়ে ওখানে রাখছি, ওটা তো ভাড়া নিছি। আমার দখলে কি আছে এটা? দখলে আসতে গেলে ভ্যাট কি করবে জানেন? ভাই যদি ওয়ার হাউসে রাখে তাহলে তো ভালো না। ওয়ার হাউসে ওয়ার হাউস, একটা ওয়ার হাউস আপনি নিছেন, ঠিক আছে, ওয়ার হাউস আপনি বহুত ওয়ার হাউস আপনি, আপনি ধরেন যে একটা কনসার্নে তো বহুত ওয়ার হাউস আছে। আপনি আমার ওয়ার হাউস অনেক, আমি স্টিলের প্রোডাক্ট রাখতেছি, আমার এই প্রোডাক্ট রাখতেছি, ওই প্রোডাক্ট সব রাখতেছি, ওখানে জায়গা আমার বেশি, তাহলে কি রিবেট পাবেন আপনি হুট করে? বলেন। এখানে যতটুকু উপকরণ নিয়ে আসা হবে ততটুকু করে বলতে হবে। কেন পাবে? আপনি কি কোনো কাজ করছেন? এটা ভ্যাটের কোনো দলিল নেই, ভ্যাটও তো আপনি দেন নাই যে এটা আপনার ভাগ নেওয়া বা আপনার তো নিয়ে আমি ওখানে রাখছেন। পার্চেস, এটা তো আমাকে দেখাতে যদি হবে, আমার ওয়্যার হাউস 2.5 হিসেবে ঘোষণা করতে হবে, ভ্যাটে বিডিএস ভ্যাটে করতে হবে। দেখাইছেন? ভ্যাটে ভ্যাটে আপডেট করতে ভ্যাটে হবে। কোনো ভ্যাটে কোনো লিস্টেড করছেন? না, ব্যাটারি কোনো লিস্টেড মানে করেই দেখালে তো হবে না? দেখাতে হবে। হ্যাঁ, ওই স্থান এই যদি জন্য তাহলে এই জন্য বলতেছিলাম আমি যে আপনি শুধু এখন ভাড়া নিছি, আমি বলিনি যে ভ্যাটে লিস্ট করছি। এটা হলো সিস্টেম, হলো আপনি যে কোনো গুডাউন, হ্যাঁ, আপনি এই জন্য ভিতরে যে আনতে হবে এরকম নয়। যদি আপনি কোনো গুডাউন বা ওয়ার হাউস যদি ভাড়া নেন, এই ভাড়া আপনার চুক্তিপত্র দিয়ে যদি আপনাদের 2.1 যে আমাদের আছে না, ফর্ম আছে না ভ্যাট অনলাইনে 2.1 এ আপডেট করতে 9.1 হবে এর, হ্যাঁ 2.1 এর আপনাকে এটা অ্যাড করতে হবে, এই ইয়েটা, স্থানটা, ওয়্যার হাউস, স্থাপনা ওয়্যার ভাড়া হাউসটা। যেটা নিচ্ছেন আপনি। হ্যাঁ, ওয়ার হাউসটা আপনাকে কি করতে হবে, ওইখানে ওয়ার হাউস লিখে আপনাকে অ্যাড করে নিতে হবে। এই এই বিল ক্ষেত্রে এই ওয়ার হাউসটা আমার ভাড়া নেওয়া এবং এই 2.1 আমার অ্যাড করা আছে, তাহলে আপনার অধিকার হয়ে গেল এটা। ঠিক আছে, তখন আপনি অধিকার, অন্যের অধিকার তখন থাকবে না, ওইটা তখন আপনার অধিকার। এই জন্য বলা হয়েছে যে এই যে অন্যের অধিকার বলতে ওটা অন্যের অধিকার নাই, তখন তখন কার হবে? এটা আমার অধিকার, এটা এই বিনের অধিকার। এই জন্য আমি বাইরেও আমি প্রোডাক্ট রাখলেও কোনো সমস্যা নাই, আপনি রিবেট, সরাসরি রিবেট নিয়ে নিবেন। ঠিক আছে, 2.1 যদি থেকে থাকে। তাছাড়া তো আপনি হুট করে একটা প্রোডাক্ট নিয়ে আসলেন, নিয়ে এসে ওই আপনার ইম্পোর্ট করে নিয়ে আসছেন, নিয়ে এসে আপনি রেখে দিয়েছেন ওইখানে, রেখে দেওয়া মাত্র কি হলো, আপনি কিন্তু নিয়ে এসে রিবেট নিয়ে নিছেন। তখন আপনাকে যদি ইয়ে এসে দেখে যে আপনার এই প্রোডাক্ট আমার এখানে দেখান, আপনি এখানে মিলাইতে বলবেন ভাই আমার প্রোডাক্ট তো বাইরে আছে, তখন তো হ্যাঁ, তখন কাঁচামাল আপনি মিলাইতে বাইরে, পারবে না বা প্রোডাক্ট
তখন তো মিলাইতে পারবেন না অনিয়ম হিসাবটা। মামলা। অনিয়ম মামলা, তখন অনিয়ম তো মামলা পুরো দিয়ে দিবে। অনিয়ম মামলা খাই যাবেন আপনি। তখন হ্যাঁ আপনি যদি ভাই, বলেন যে ভাই আমার একটা গোডাউন ভাড়া নেওয়া আছে, গোডাউনটা আমার 2.1-এ লিস্ট করা আছে, তখন আর বলে যে দেখান আপনি লিস্টটা করতে, লিস্টটা আপনি দেখাবেন অনলাইনে, দেখাবেন ভাই লিস্টে এখানে আছে, চলেন এখন ওইখানে যাই, তখন ওরা যাইতে বাধ্য, ঠিক আছে, তখন যাবে। আর যদি এটা না পায় তাহলে তো পুরা অনিয়ম মামলা, মোশাক আপনার ফাঁকি, জরিমানা টরিমানা সব করবে। মোশাক ফাঁকি কথা বলছেন, সব। এমসব থাকি, হ্যাঁ রিবেট নিছেন, অবৈধ রিবেট নিছেন, ঠিক আছে, বলে অবৈধ প্রোডাক্ট রিবেট বানায় নেওয়ার বিক্রি উপরে করে তো দিচ্ছেন, জরিমানা আছে, ব্যাট দেখেন নাই? নাই। হ্যাঁ ওই তো অবৈধ রিয়াদ তো ওই যে 30% থেকে 50% রিবেট, ওই আপনার জরিমানা আছে না, ওইটার উপর আবার সুদ আছে, ঠিক আছে, এই তখন মামলা শুরু হয়ে যাবে। এটা কে বোঝেন নাই বলেন তো এখন? আর যদি আরেকটা হলো যে যদি আপনি চুক্তিভিত্তিক উৎপাদন করেন, হ্যাঁ চুক্তিভিত্তিক উৎপাদন ওনাকে সবাই সবাই বোঝে না। আহ, চুক্তিভিত্তিক উৎপাদন একটা আছে, সে চুক্তিভিত্তিক উৎপাদন একটা প্রতিষ্ঠান আরেকটা প্রতিষ্ঠানের মাধ্যমে পণ্য উৎপাদন করে নেয়, এটাকে বলা হচ্ছে চুক্তিভিত্তিক। তো পণ্য উৎপাদন করার ক্ষেত্রে তো সব আপনি সব দিয়ে দিবেন এরকম, মানে ওনারাও সব দিয়ে দিবেন, তখন আপনার কি হবে, আপনার তো প্রতিষ্ঠান নিয়ে আসার দরকার নেই, তো যেহেতু ওখানে উৎপাদন হবে সেহেতু পার্চেস করেই সরাসরি ওইখানে চলে যাবে। ওইখানে চলে গেলেও আপনি কি করবেন, ওই এগেনস্টে ওই আপনার 6.3 এগেনস্টে আপনি রিবেট নিয়ে আপনার এখানে আসা লাগবে না। এই জন্য বলা হয়েছে চুক্তিভিত্তিক ব্যতীত, চুক্তিভিত্তিক যে পণ্যগুলা হবে সেগুলো সব আদার্স ফ্যাক্টরিতে চলে যাবে যেখানে উৎপন্ন হবে। সেই ক্ষেত্রে আপনাকে আর দেখাতে হবে না, এখানে আর দেখাতে হবে না, তখন বলতে হবে যে আমাদের চুক্তিভিত্তিক উৎপাদন ওই, তখন আপনাকে কিছু বলবে না, ঠিক আছে। এইটা হলো মেন কাহিনী। এখানে কে বোঝেন নাই বলেন তো, এইটা কোনো প্রশ্ন আছে বলেন? ভাই আমার একটা কোশ্চেন আছে। চুক্তিভিত্তিক, হ্যাঁ বলেন, বলেন ভাইয়া। সেক্ষেত্রে ওই বিলটা আমি কিভাবে হলো ট্রিটমেন্ট দেবো 9.1-এ? করে ফেললেন, বুঝছেন? এখন তো চুক্তিভিত্তিক বুঝাইতে গেলে এটা এটা আর করা লাগবে না আজকে, চুক্তিভিত্তিক আরেকদিন বলি। আর যদি এটা আপনি একটা বড় পরিসর আহ, ভাই, চুক্তিভিত্তিক এটা অনেক বড় একটা বিষয়। কালকে শোনেন, এটা অল্প করে শোনেন শোনেন, এই চুক্তিভিত্তিক আমার আবুলকার গ্রুপে একটা করতেছে একটা কোম্পানির সাথে, ঠিক আছে। কালকে ওইখানকার বস, আমার প্রিভিয়াস বস, ওনার আন্ডারে থাকতেছে ওইটা। তো প্রিভিয়াস বসে কালকে আমার সাথে কালকে দুপুর থেকে আমার সাথে কথা বলতেছে এটা নিয়ে, বুঝছেন, চুক্তিভিত্তিক নিয়ে, মানে টোটাল ইস্যুটা, সে আমার কাছ থেকে জানে নিচ্ছে। দুপুরবেলা জিজ্ঞেস করছে, দুপুরবেলা করার পরে আবার যখন বাসায় আসছি ইফতারের পরে যে শুরু করছে, বুঝছেন, আমার সাথে 1.5 ঘন্টা মোবাইলে ওনাকে বুঝাই দিছি সবকিছু, বুঝছেন। নামাজের টাইম উনি ছাড়তেছেন, আমি লাস্টে ওনাকে বাধ্য হয়ে বলতেছি আমি নামাজে যাবো, তখন উনি বলতেছে ঠিক আছে যাও যাও যাও, বুঝছেন। তার মানে বলছেন যে মানে একটা অভিজ্ঞতা নিয়ে যাইছি, মানে 6.4 নি, মানে 6.4 6.3 কি, হ্যাঁ এগুলো নিয়ে সম্পর্ক বুঝি ওনাকে। তো এটা জিনিস মানে তারপরে বলি আপনার কিভাবে দেখা বলতে, এটা হলো সিস্টেম হলো যে আপনাকে তো যারা চুক্তি করে তারা হলো টোল চার্জ দেয়, বুঝছেন। টোল চার্জ বলতে টোল উৎপাদনের একটা কমিশন, ধরেন যে একটা প্রোডাক্ট তৈরি করতে আপনার এত টাকা নেবে ওই ফ্যাক্টরি, তো এই কমিশনটার উপরে 6.3 হয়, ঠিক আছে, কমিশনের উপরে, ওই কমিশনটার উপরে 15% ভ্যাট আছে, এটাকে বিবিধ সেবা বলা হয়। টোল চার্জ বলতে বিবিধ সেবার মধ্যে পড়ে। এই 6.3 দিলে আপনাকে ভিডিএস কাটতে হবে, ঠিক আছে। ওইটা নিয়ে এসে আপনি কি করবেন, রিবেট নিবেন, ওইটা রিবেট নেওয়ার সুযোগ আছে আপনি যদি 4.3 তে দেন। রিবেট নিয়ে আপনাকে 6.6 ওদেরকে একটা দিয়ে দিতে হবে, ভিডিএস কাটতে হবে, ওদেরকে ভ্যাট দেওয়া যাবে না, কথা বুঝছেন? এটা আপনি 9.1-এ দেখাবেন বলতে আপনি রিবেট নিবেন, আপনার তো দেখার নাই, আপনি এটা 9.1 দেখাবেন যে রিবেট, আপনি নোট 14-তে দেখায় দেবেন টোল চার্জ, ঠিক আছে। আর কাটার পরে ওই নোট 24-এ দেখায় দিবেন, এই। আর যদি বিস্তারিত যদি আপনার জানতে চান, পরে আমরা একটা ক্লাস নিব, এই চুক্তিভিত্তিক উৎপাদনের উপরে একটা ক্লাস করবো, ঠিক আছে। ভালো ভাই, এটা একটা ক্লাসে করলে। হ্যাঁ, আর যদি আপনার কিছু কিছু জানার ইচ্ছা থাকে আমাকে পরে মেসেজ দেন বা ফোন করেন, আচ্ছা, আমি যতটুকু পারি আপনাকে বুঝাই দেবো, ঠিক আছে। তারপরে লেখা আছে যে যদি কোনো পণ্য বা সেবা বিধি দ্বারা নির্ধারিত ক্রয় হিসাব পুস্তকে হিসাব পুস্তকে অন্তর্ভুক্ত করা না হয়। এই যে আপনার এটা তো সবাই জানেন, যখন আপনি কোনো কিছু নিয়ে আসবেন, যদি কোনো পারচেস করবেন
করবেন পারচেজ করার পরে আপনি রিভিউটা বলবেন, এটা কিন্তু ভাইবার প্রশ্ন, বুঝছেন? যে আপনি বলবেন যে 5 টাকা কথা হিসাব করি, 5 টাকা হিসাব করি, রিভিউটা হিসাব করি 9.1 এ, ঠিক আছে? 9.1 এ হিসাব করি। তো এখন যখন আপনি 9.1 এ দিবেন, তখন আপনাকে বলা হচ্ছে এই যে এই উমা নাম্বার যেটা বলা হচ্ছে, সেটা হলো যে আপনি পার্সেস বুকে একটু দেখাবেন, ওমো নাম্বার সিলেক্টটা দেখাচ্ছে না। এটা দেখান, এই তৈরি ভাই দেখান। তৈরি ভাই নাই? হ্যালো, হ্যাঁ কোনটা ভাই, পরবর্তীটা? পরবর্তীতে যান। ঠিক আছে। হ্যাঁ, তো এইখানে আপনার যদি আপনি পুস্তকে বলতে ওই যে ক্রয় হিসাবে, হ্যাঁ, ক্রয় বিক্রয় হিসাবে যদি আপনি না দেখান, অন্তর্ভুক্ত না করেন, তাহলে কিন্তু আপনার এই রিবেটটা নিতে পারবেন না। যখন আপনি রিবেট নিবেন, তখন আপনার ক্রয় হিসাবে আপনাকে দেখাইতে হবে। এটা হলো সিস্টেম। অনেকেই আবার মনে করে যে আমি ক্রয় হিসাবে দেখাইছি, আমি রিবেট আমি পরে নেব। রিবেটটা কি করবো আমরা? পরে নিব, যে 9.1 এ আরো 2 মাস পরে যা দেখাচ্ছে। এটা কিন্তু কমপ্লায়েন্স নয়, ঠিক আছে? এটা কিন্তু কমপ্লায়েন্সের সাথে মিলবেও না, আপনার বইয়ের সাথে 9.1 মিলবেও না। তো এই জন্য বলা হচ্ছে যখন আপনি 9.1 এ দেখাবেন, ঠিক সেই কর মেয়াদেই আপনি আপনার পার্সেস বুকে দেখাবেন। এটাই হলো আইন এখানে, ঠিক আছে? যদি ধরুন যায় যে আমরা যেমন আমরা পাচ্ছি না, ইমপ্লিমেন্টে যেটা পাচ্ছি না আমরা, ঠিক আছে? যে আমি ধরুন ইমপ্লিমেন্টে পাচ্ছি না, তো এখন এটা কি করছে, আমি ইমপ্লিমেন্টে রেখে দিচ্ছি, হ্যাঁ, আমি আমার পার্সেসে আমি সফটওয়্যারে দেখাইনি, না দেখায় কি করছি, রেখে দিচ্ছি। এটা যখন আমি পাবো 9.1 পাবো, তখন আমি ওটা দেখাই দিই, তাহলে মিলে যাবে হিসাবটা, যে এই কর মেয়াদে এখানে দেখাইছি, আমার 9.1 এ দেখাইছি, আমার পার্সেসও এই কর মেয়াদেই আছে, তাহলে আপনার হিসাবে সুবিধা হবে। এই জন্য আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে যে কর মেয়াদে আপনি পার্সেস দেখাবেন, সেই কর মেয়াদে আপনি 9.1 এ দেখানোর চেষ্টা করবেন, ঠিক আছে? এইটুকুই এটা। আর চতে এখানে কোনো প্রশ্ন আছে আর কারো? বলেন, এখানে কোনো প্রশ্ন আছে? মাহবুব ভাই, হ্যাঁ, হ্যাঁ, বলেন। এক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমি একটা 6.3 মাধ্যমে স্থানীয় ক্রয় করলাম ফেব্রুয়ারি 15 তারিখে। এখন এটা আমার মূল্য ঘোষণায় নাই, ফেব্রুয়ারিতে আমি মূল্য ঘোষণা দিতে পারতেছি না, দেখা গেলো মার্চে গিয়ে আমি মূল্য ঘোষণার জন্য প্রস্তুত, কিন্তু আমি কি ফেব্রুয়ারিতে এটা এন্ট্রি না করে মার্চে তখন এন্ট্রি করে মূল্য ঘোষণা দিয়ে রেয়াত নিতে পারবো না? আপনি শোনেন, আপনি যদি ধরেন যে আপনি আপনি মনে করতেছেন যে আপনি সামনের মাসে দিয়ে দিবেন, ঠিক আছে? ধরেন, হ্যাঁ, সাপোজ ধরেন আমি বলছি দেওয়া ভালো, বলছি আমি বলছি যে একদম কিন্তু বলি নাই, ঠিক আছে? দেওয়া ভালো আপনার হিসাবের জন্য সুবিধা, কিন্তু আপনি ধরেন যে একটা জিনিস প্রোডাক্ট নিয়ে আসছেন, আপনি মনে করতেছেন আমি এটা সামনের মাসেই আমি দিয়ে দেবো, সামনের মাসে আমি প্রাইস ডিক্লারেশনটা দিয়ে দেবো, তাই না? 1 মাস বা 15 দিন পরে আপনি দিয়ে দিচ্ছেন। সেক্ষেত্রে আপনি কি করবেন? আপনি রিবেটটা নেওয়ার দরকার নেই সেই মাসে, আপনি প্রাইস ডিক্লারেশনটা দিয়ে আপনি খাতায় 6 আপনি প্রাইস ডিক্লারেশন হবে না, প্রাইস ডিক্লারেশন আপনার দরকারটা কি? ও রিবেট আপনি রেয়াতের রিবেট সাথে তো সাথে আপনি সম্পর্ক নাই, রেয়াত তো আমি আমি যে কোনো বলি, সময় দিতে পারবো না। আমি প্রাইস ডিক্লারেশন না, প্রাইস ডিক্লারেশন সাথে সম্পর্ক আছে আছে আছে, এখানে হলো যে, হ্যাঁ, হ্যাঁ, প্রাইস ডিক্লারেশনের সাথে অবশ্যই সম্পর্ক আছে। যদি আপনি আপনার প্রাইস ডিক্লারেশন না থাকে, তাহলে কিন্তু আপনি নিতে পারবেন না। যদি নতুন কোনো উপকরণ আসে, ধরেন যে একটা প্রাইস ডিক্লারেশন দেওয়া আছে, এর জন্য নতুন একটা উপকরণ আসছে, তাই না? কারণ এই উপকরণটা আমাকে অ্যাড করতে হবে, সেক্ষেত্রে আপনি ওই প্রাইস ডিক্লারেশন দিয়ে আপনার পরের মাসে আপনি নেন না, সমস্যা কি? আমরা 6 এখন আমি ক্রয় রেজিস্টার এন্ট্রি করবো। হ্যাঁ, তখন আপনি ক্রয় রেজিস্ট্রি করে আপনি সুন্দর করে প্রাইস ডিক্লারেশনটা দিলেন, ক্রয় রেজিস্ট্রি এন্ট্রি করলেন, আবার ওই 9.1 দেখা দিলেন। তার মানে কি আপনার হিসাবটা কি হলো? স্বচ্ছ হলো, মানে হিসাব বোঝানোর জন্য সেক্ষেত্রে কিন্তু একটু, একদম স্বচ্ছ। হ্যাঁ, আর আপনি সেক্ষেত্রে একটা যদি মনে প্রবলেম করেন, থাকে না যে আপনি না, যে আপনি যদি মনে করেন ধরেন আমার লাগবেই, আমার এই মাসে আপনার পার্চেস না করলে আমি এটা দেখাতে পারতেছি না, কনজাম্পশন সাপোজ ধরেন বিষয় আছে, consumption তো আপনি consumption দেখাতে পারবেন না, দেখাতে পারবো না, হ্যাঁ। consumption তো আপনি প্রাইস ডিক্লারেশন ছাড়া তো আপনি দেখাতেই পারবেন না। কাজে আমি যেটা বললাম, আপনি নিলে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনি মনে করেন, আমি আপনার কথাই বলি, আপনি যদি মনে করেন যে আমি আসতে ভাই আমি এটা আমি নিয়ে নিব, নিয়ে আমি এই প্রাইস ডিক্লারেশনটা আমি দিয়ে দেবো, তখন তো আমি এটা হয়ে যাবে, ওকে, এটাও ঠিক আছে, এটাও হবে, কোনো সমস্যা নেই। কারণ আপনি
দেখাই দিবেন যে এটা নতুন প্রোডাক্টের সাথে আর নতুন একটা নতুন একটা উপকরণ যোগ হয়েছে, এটা আমি নিয়ে নিছি, নিয়ে এই যে ক্যালকুলেশনটা আপনাকে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? সেটাও হয়, হ্যাঁ হ্যাঁ। সেটা নিতে পারেন। না, এখানে তো বলছে যেটা যদি কোনো পণ্য, ঠিক আছে, হুম যে সেবা বিধি দ্বারা নির্ধারিত ক্রয় হিসাব পুস্তকে, এখন আমি কিনলাম হুম জানুয়ারি মাসে, এটাকে আমি হুম আমার ইন্টারনেট প্রবলেমের কারণে জানুয়ারি না দিয়ে আমি মার্চ মাসে এন্ট্রি দিয়ে সেক্ষেত্রে আমি 9.1-এ দেখালাম, এটা কি হ্যাঁ, কোনো প্রবলেম আছে? না না, কোনো প্রবলেম নেই, কোনো প্রবলেম নেই। এক্ষেত্রে আপনি আমি বলি, আপনি 6 ক্রয়ের মেয়াদের মধ্যে নিলেই হয়েছে আপনি রিবেট নেওয়ার ক্ষেত্রে। আপনি যদি রিবেট না নেন, আপনি 1 বছর পর দেখালেও সমস্যা নেই, পারতে যাই। ঠিক আছে? রিবেট নেন, তাহলে 6 ক্রয়ের মেয়াদের মধ্যে আপনাকে দেখাতে হবে, তাছাড়া আপনি কিন্তু রিবেটটা বাতিল হবে। এই তাহলে ক্রয় ক্লিয়ার? সংশ্লিষ্ট ওই মাসে তো আমার রেজিস্টার এন্ট্রি হলো না। না, সমস্যা নেই। ওটা আপনার ওই যে বললাম যে আপনি যদি এন্ট্রি না করেন তাহলে আপনার হিসাবে সমস্যা হবে, আপনি অ্যাকাউন্টস হিসাবের সাথে সমস্যা হবে, কথা হ্যাঁ বলছেন? সেক্ষেত্রে হ্যাঁ, এটা ঠিক বলছেন, কারণ এটা অ্যাকাউন্টের সাথে তখন গিয়ে মিলে না, ঠিক আছে? আমি এরকম ধরেন যে স্টোরের সাথে, ধরেন যে আপনি যে চেক করবেন, আপনি যে চেক করেন, ধরেন যে আপনার ভ্যাট স্টক এবং আপনার স্টক মানে স্টক যেটা, হ্যাঁ, এটা তো চেক করতে প্রতি মাসে কি চেক করেন আপনারা? এটা কিন্তু আমরা কিন্তু রিকনসাইল করি, হ্যাঁ, প্রতি মাসে কিন্তু চেক করি না। এটা আমার কাছে কিন্তু রিপোর্ট প্রতি মাসে চলে আসে, ঠিক আছে, ওরা করে দেয়। তো এইটা আমরা দেখি, আমিও দেখি যে ঠিক আছে কিনা, না থাকলে মেকানিজম যেটা করার দরকার সেটা করি কিন্তু আমরা, ঠিক আছে? তো এখন এইটা আপনি যদি আপনি না নেন, তাহলে তো আপনার ওই স্টোরের সাথে আবার মিলবে না হিসাব, ঠিক আছে? হ্যাঁ, তো স্টোর তো তার আপনি লিঙ্ক দিয়ে দিবে লেজারে। লেজার করাতে লেজার পোস্টিং দিয়ে দিবে, তখন আপনি মিলবে না। এই জন্য বুঝতে আপনি পারছি। নিয়ে নিতে পারলে কোনো সমস্যা নেই, নিয়ে নিবেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। ওকে। হ্যাঁ, আর কোনো প্রশ্ন বলেন? এগুলো আপনার প্র্যাকটিক্যালি যেগুলো আমি বলতেছি একদম আমার প্র্যাকটিক্যাল থেকেই বলতেছি, বুঝছেন, একদম প্র্যাকটিক্যাল কাজ করা হ্যাঁ, থেকে। যে এটা আমি কোশ্চেন করছি এটাও আমার প্র্যাকটিক্যাল, কারণ আমার অ্যাকাউন্টস এর হ্যাঁ সাথে হ্যাঁ গিয়ে হ্যাঁ 9.1 হ্যাঁ 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 পারচেজের সাথে ডিফারেন্স হচ্ছে, দেখা যাচ্ছে আমার ডিফারেন্স হচ্ছে, ডিফারেন্স ছিল হবে, হ্যাঁ জুন মাসে, আমি এত নিছি হ্যাঁ আগস্টে, হ্যাঁ সেভাবে হ্যাঁ মিলতেছে হ্যাঁ, না, ওটা ঠিক আপনি আছে? হিসাব করে রাখতে হবে, হ্যাঁ, পরে মিলে যাবে হ্যাঁ এরকম হবে, ঠিক আছে? একটু হ্যাঁ হিসাব হ্যাঁ করে রাখতে হবে, কিন্তু আপনার জুন হ্যাঁ মাসে আসে টোটালটা মিলে যায়, এটা যেন হিসাব থাকে, জুন হ্যাঁ মাসের হ্যাঁ টোটালটা যেন মিলে যায়, ওইভাবে হিসাব করবেন, বুঝছেন? হ্যাঁ ভাই, হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, আর আর কারো প্রশ্ন আছে এখানে, বলেন। উম, ভাই এগুলো প্র্যাকটিক্যালি না হলে তো একদম বোঝার মতো হচ্ছে না মানে একদম কঠিন লাগতেছে বেশি। আপনি কি আপনি কি নতুন? না আমি নতুন না, একটু নতুন নতুন দেখতেছি আহ, 9.1 আপনি মানে কাজ ম্যাথ। কোথায় করতেছেন? আপনি কাজ কোথায় কি কাজ করতেছেন? হ্যাঁ আমি সিএফআর এর মধ্যে আছি বর্তমানে। ও, সি ফার্মের মধ্যে আছেন, এই জন্য তো ভাই, হ্যাঁ আপনি সি হ্যাঁ ফার্মে অনেক ভালো শিখাবে, সমস্যা নাই, ওইখানে আপনি চেষ্টা করেন, ওখানেও শিখাবে, আমাদের ক্লাসও থাকেন, আস্তে আস্তে দেখেন, হ্যাঁ, একবারে হ্যাঁ আপনি ধরেন যে এখন যেটা ক্লাস করাচ্ছি, শোনেন আমি বলি, এখন যেটা ক্লাস করাচ্ছি এটা হলো অ্যাডভান্স লেভেলের ক্লাস, বুঝছেন? আমি যে ক্লাসগুলো করাচ্ছি এটা সবাই জানে যে আমি অ্যাডভান্স লেভেলের ক্লাসগুলো করাচ্ছি, ঠিক আছে? আপনাদের মতো হ্যাঁ নতুন বা ওই ধরনের আপনার ক্লাস করাইনি আমি, এটা আপনাদের জন্য ক্লাস করাবো আমরা সামনের দিকে। এই কনসালটেন্ট পরীক্ষা হওয়ার পরে আমার টার্গেট আছে যারা একদম নতুন, একদম যারা বোঝে না, তাদের ক্ষেত্রেও আমরা এক ক্লাস করাবো, ঠিক আছে? ওই ক্লাসগুলো থেকে একদম প্র্যাকটিক্যালি বলতে আপনাকে দেখাই দেবো হাতে কলমে, এখান থেকে ধরেন যে এই দেখাই দেবো, হ্যাঁ, কোথায় লিখতে হয়, কিভাবে লিখতে হয়, খাতা একদম ওই যে 6.1, 6.2, 6.3, 6.7 যা আছে, ঠিক আছে? ওইটা আমাদের একটা প্র্যাকটিক্যালি একটা করার ইচ্ছা আছে আমার, যদি আমি আল্লাহ যদি তৌফিক দান করে, হ্যাঁ, আমি করবো এটা, ঠিক আছে? ভাই আর এখন যে ক্লাসগুলো নিচ্ছি এটা পুরোটাই অ্যাডভান্স লেভেলের ক্লাস, যারা একদম কাজ করে, যারা পড়াশোনা করতে জানে তারাই বুঝতে পারবে এটা বেশি, বুঝছেন? হ্যাঁ, কে যেন বলতেছেন কি বলেন ভাইয়া? সম্ভাবনা আছে। ভাই এটা আমি বলতে পারবো না এখন, এটা তো 120 দিনের মধ্যে হওয়ার কথা, হ্যাঁ, সেই হিসাবে আপনার ধরেন যে এপ্রিলে হওয়ার কথা। আচ্ছা, আসসালামু না মে আলাইকুম। মাসে আবার সিএ পরীক্ষা তো সেই জন্য ভাবলাম। ধরো ব্যাট কনসালটেন্ট, শোনেন, ব্যাট কনসালটেন্ট আমি ভাই এত আশাবাদী, আমার এত বুঝছেন? আমি ভ্যাট কনসালটেন্ট হয় কি গো মানতেছি, আমার কথা হলো যে ভ্যাট কনসালটেন্ট এখানে বহু ভ্যাট কনসালটেন্ট হয়েছে, বুঝছেন? তারা কি করতেছে বা কি পারে এটা তো আমরা দেখতেছি, না দেখতেছি, পড়াশোনা আমি ছাড়া। অলরেডি 2-3 বার পরীক্ষা অ্যাটেন্ড করছি কিন্তু রেজাল্ট আসে না, সেই জন্য ভাবলাম তো ওইটা শোনেন, এটা নিয়ে হোপলেস হওয়ার দরকার নেই, বুঝছেন? আমিও সিরিয়াস হয়েছিলাম বাট এটা নিয়ে আমি এত সিরিয়াস হওয়ার আমার দরকার নেই, হ্যাঁ, আমার কথা হলো যে আমি ভাই ভ্যাট শিখবো,
এখানে ভ্যাট কনসালটেন্ট হই না না হই, আপনার হ্যাঁ প্র্যাকটিক্যাল আমি ক্লাসগুলো ভালো লাগতেছে আমার নিজের তো কনসার্ন কাজগুলোতে এফেক্ট আসতেছে ভালো লাগতেছে কনসার্ন আমি গিয়ে আপনাদের কাছ থেকে কনসার্ন শিখতেছি, করলে আপনাদের কাছ হইলাম থেকে না অনেক হইলে নাই সেটা নিয়ে টেনশন নাই না না ওটা টেনশন করার দরকার নেই। আপনি ভ্যাট না আপনার কথা হলো যে ভ্যাট শিখেন, ভ্যাট জানেন, ঠিক আছে? তাহলে চাকরি করবেন না আপনার। আপনি না জানেন চাকরিটা অন্যান্য আছে কোম্পানি ইনশাল্লাহ জি জি আপনি ধরেন যে এই কোম্পানি আছে ভ্যাট কনসালটেন্ট দেখেন, জানেন? আমি জি জি আমি ধরেন যে একটা বলি যে এ থেকে যখন আসছি, হ্যাঁ, তো জি এখন চলে আসছি, ধরেন যে যখন অ্যাপ্লাই করছে তো ওখানে অ্যাপ্লাই করছে অনেকেই, তো ওইখানকার আমার এক ভাই বলতেছে ব্যাটের, ও ফোন দিয়ে বলতেছে মা ভাই আপনার এখানে তো লোকজন নিচ্ছি তো, আর যেগুলা অনেক অ্যাপ্লিকেশন করছে অনেক সবগুলো কনসালটেন্ট বাতিল করে দিছি, একটা কনসালটেন্ট আমরা ডাকিনি। কথা বলছেন? এতে জি কয় যে জি তুই কনসালটেন্ট হতে বেড়া, তুই কনসালটেন্ট যা করে খা। এখন আমাদের কোম্পানিতে আসে তুই কনসালটেন্সি করবি অন্য জায়গায় যায়, কোম্পানি চাকরি করার দরকার নেই। তাদের ওদের নেগেটিভ দেখছেন? জি জি কথা আপনি তো আবুল বুঝছেন? খায়ের আছেন না হ্যাঁ ভাই আমি খেলে আছি। আমি তো বসুন্ধরাতে ভাই আমার ঠিক আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই ভাই আসসালামু আমার আলাইকুম একটা ঠিক আছে, রিকোয়েস্ট ছিল। জি বলেন ভাইয়া। হ্যালো, ওই সেবা আমদানির কমপ্লায়েন্সটা আমাকে একটু দিলে ভালো হয়, আমার একটু এটা নিয়ে একটু ঝামেলা হচ্ছে। তাহলে হচ্ছে আচ্ছা জি আপনি জি কালকে অফিস টাইমে আমাকে ফোন দিবেন, জি ভাই, ঠিক আমার আছে? নাম হচ্ছে মীর আনোয়ার হোসেন, হ্যাঁ, আমার বাড়ি পাবনা। আচ্ছা আপনি কালকে আমাকে ফোন দেন, আপনার সমস্যা নেই, আপনার ওনাকে ফোন দেয়, আপনি ফোন দিন, জি জি ভাইয়া, আমি যতটুকু ধন্যবাদ। পারি আমি হেল্প করবো, হ্যাঁ। এরকম থ্যাংক ইউ আছে অনেক থ্যাংক অনেক অনেক ভাই আছে যে মামলা চিঠি আসছে, হ্যাঁ, মামলা চিঠিও আমাকে দিছে, সেটাও সলভ করে দিচ্ছি, কি কি দেওয়া লাগবে জি কিভাবে দেওয়া লাগবে। তাকে আমি বলছি যে আপনি এন্টিটি দিয়ে আমাকে দেখান, সেগুলো আমি দেখছি, এত দূর দিই, ঠিক আছে? আমার সময় যতটুকু, হ্যাঁ আমি এসেই ছিলাম। আমি এসে 5 বছর ছিলাম কোথায় ছিলেন? প্লাস্টিকে, এসি প্লাস্টিকে ছিলাম। প্রিমিয়ার প্লাস্টিকে না? আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, জি জি আমি হাইডেন প্ল্যান্টে ছিলাম, বুঝছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। থাকার সৌভাগ্য হয়নি, মাত্র 1.5 বছর হয়েছিল, 1.5 বছর পরে আবার আবুল খায়ের চলে আসছি, আবুল খায়ের থেকে না গেছিলাম তো। ওখানে তো এটা মেজ বাসার এখনো তো আছে, ব্যাটার হ্যাঁ জিএম মেজর তো বস তো মেজ আছে, বাসার। মেজর বস ওরা তো আছে, ওই দাদা আছে, ওরা তো আছে। আর অজয় দাদা, হ্যাঁ হ্যাঁ অজয়, ওদের দাদা, জাফর। অজয় আছে, নজরুল ভাই আছে। না নজরুল সাহেবের সাথে কোনো কথাই নাই, অজয়, মেজ আচ্ছা বাসার, আচ্ছা, আর হচ্ছে ইরা ওই জাফর। আজাদ, আজাদ, না জাফর স্যার, জাফর স্যার। ও জাফর সাহেব তো আছে, হ্যাঁ উনি তো কন্ট্রাকচুয়াল হিসেব করে আছে। হ্যাঁ ওনাদের সাথে ওনারা আমাকে চেনে ভালো করে। আচ্ছা আচ্ছা, জি কালকে একটু তাহলে আমি ফোন দিব ভাইয়া, হ্যাঁ। এখন কোথায় আছেন আপনি? আমি এখন একটা সিএ ফার্মে ঢুকছি। ও সিএফআর ম্যানেজার না? আচ্ছা আচ্ছা, জি কামাল আহমেদ এন্ড কো, ও ওইখানে ভ্যাট এন্ড ট্যাক্সটা নিয়েই কাজ করতেছি। তো আচ্ছা ওনার আচ্ছা, করেন ওইখানে তাহলে তো আছে অনেক। আপনার কাছ থেকে শিখতে পারবো, কোনো সমস্যা নেই। আমরা জি এত জি জানি না ভাই, আমরা আমরা এই এত না না, কিছু আপনি আমার অনেক আমাকে, ভালো জানেন, আপনাকে আরে আমি না কিন্তু লিঙ্কডিন এ ফলো করি, হ্যাঁ, না, আপনার আমি লিঙ্কডিন এ চেষ্টা পড়াগুলো করি শিখার দেখি তো। শিখার চেষ্টা করতে। এই প্ল্যাটফর্মটা তৈরি করছি আমি শিখার জন্য, বুঝছেন? এখানে কিন্তু আমি কোনো মাতব্বরি বা ওই কোনসা মেন্টর এগুলো হওয়ার জন্য আমি করিনি এই প্ল্যাটফর্মটা, না না, এটা করছি এটা সব এটা শিখার জন্য, মানুষকে হ্যাঁ। শেখানোর সদ ইচ্ছা মানুষের থাকে, কিন্তু আপনি দেখুন মাশাআল্লাহ এই ইচ্ছাটা আছে, মানুষ শিখুক, শিখে কাজ করুক, আমি এই শিখার শিখার আর শিখার সবাই জন্য না, আমি এক কমার্শিয়াল। কথায় সবাই মিলে শিখবো, সবাই মিলে শিখবো, এই জন্য এই প্ল্যাটফর্মটা তৈরি করা, বুঝছেন? না না, আপনাকে আমার এটা ভালো বিশেষ লাগছে করে কারণ আপনি আমাকে দেখুন দুইজন আপনি খুবই কমার্শিয়াল অনুপ্রাণিত না। করছে, একটা হলো ইউসুফ ভাই, আমাদের এখানে একটা শামসুল ভাই আছে, আর একটা তৌহিদ, হ্যাঁ, হ্যাঁ এরা হ্যাঁ দুইজন আমাকে খুব অনুপ্রাণিত করছে এই জিনিসটা করার জন্য। তো ওদের মানে জন্যই আপনার, বিশেষ করে এই প্ল্যাটফর্মটা দাঁড় করাইছি আমি। হুম, না একদম সত্যি কথা বলতেছে না ভাইয়া আপনার, এটা আমি এত অবগত হয়েছি, কারণ এই আমরা যে এই ক্ষেত্রে যারা ব্যাট জানে তারা সবাই কমার্শিয়াল, কিন্তু আপনি হ্যাঁ হ্যাঁ, দেখলাম 100% অনেকে। 100% 100% সবাই কমার্শিয়াল দেখছেন না? আমি সেই শোনেন এখানে আছে কিনা জানি না উনি, আহ, এখন মানে কারণ আমি কোনো বদনাম করতেছি না, ধরেন যে না এরকম না না, লোকজনও আছে, হ্যাঁ, যে কনসালটেন্ট পরীক্ষা দিবে, উনি কিন্তু কনসালটেন্ট পরীক্ষা দিবে, তো উনি আবার কি হ্যাঁ করছে, উনি আবার হলো ম্যাথমেটিক্স এর ক্লাস নিবে টাকা দিয়ে, দেখছেন? হ্যাঁ হ্যাঁ এবং তার তো তার স্ক্রিনশট ভাইয়া, আমার কাছে আছে, সে এই ক্লাসে অ্যাটেন্ড করছে, তার স্ক্রিনশট ভাইয়া আমার আপনি কাছে তো আছে। না না ভাইয়া আপনি তো এখনো পাস করেন নাই, আপনি ম্যাথমেটিক্স কেমনে শিখাবেন? আপনি আপনি তো ম্যাথমেটিক্স এর বিশেষজ্ঞ হন নাই, তাই না? তো আপনি শিখাবেন, শিখাইতে পারেন, ফ্রি শিখেন না, আপনার ফ্রি শিখলে কি সমস্যা? আপনার টাকা দিয়ে আপনার কাছে কোর্স করতে হবে কেন? আপনি তো এত না বড় এটাই। ম্যাথমেটিক্স এর ভ্যাটের ম্যাথমেটিক্স বিশেষজ্ঞ হন নাই, আমি যেটা মনে করি, হ্যাঁ। তো
এই ক্ষেত্রে আপনাকে, আপনি যেটা জানেন এটা একটু মানুষের সামনে একটু তুলে ধরেন না যে আপনি খুব ভালো ম্যাথমেটিক্স জানেন, ঠিক আছে? তো আমি তো ম্যাথমেটিক্স এর স্টুডেন্ট, আমি এই কিন্তু ম্যাথমেটিক্স জিনিসটাই এর বললাম স্টুডেন্ট। আপনার তো আপনার সেই যে দৃষ্টি এটা থেকে দেখলাম আমরা চেষ্টা সেটা করতে, অনেক শোনেন, আমি আমার কাছ থেকে শোনেন, আমার কাছ থেকে অফারও তো এরকম আসছে, আমি অন্য কোম্পানি অফার পাইছি, সেগুলো আমি ইয়ে করে দিচ্ছি যে না আমি করাবো না। তারপর ধরেন যে অনেকে ব্যাচ করে করতে চাইছে আমার কাছে, তা আমি বললাম না এখন না, ব্যাচ করার সময় আছে, ব্যাচ করাবো, সমস্যা নেই, এটাও করাবো। যে টাকা মানুষের লাগবে না এরকমও না, যে টাকা নিয়েও পড়াবো, না না সমস্যা নেই, হ্যাঁ কিন্তু সময় আছে, অবশ্যই। সময় আছে, ঠিক আছে? না তো প্রাইভেট ভাই তো মানুষ আপনি ধরেন যে যে মাস্টার ইনভেস্টমেন্ট প্রাইভেট কাজে পড়াই, লাগবে ভবিষ্যতে আমি তো ওরকম ইনশাল্লাহ। এখন মাস্টার মাস্টার হই না, আগে মাস্টার আগে হয় নাই, যখন দেখবেন যে মাস্টার হবো তখন নাই প্রাইভেট পড়ার একটা সিস্টেম আসবে, তাই না? না এখন না তো না। অনেক মাস্টারের থেকেও আপনি ভালো ক্লাস নিচ্ছেন। আমি আজকে ঢুকছিলাম, অনেকদিন ধরে ঢুকবো ঢুকবো করে ঢুকাচ্ছে না, আজকে ঢুকলাম। আপনি যত স্পন্টিনিয়াসলি বলতেছেন মাস্টাররা বাইরে যায়। হ্যাঁ থ্যাংক ইউ, থ্যাংক ইউ। না আপনি আসলে রমজান একদম মাসে বিশেষ কিছু স্বতঃস্ফূর্ত বলবো না, বলতেছেন। ভাইয়াকে বিশেষ কিছু বলবো না, বিশেষ করে রমজান মাসে ভাইয়ের জন্য দোয়া আসলে অন্তঃস্থল থেকে, যে আমাদের আসলে যারা অবশ্যই মেথ অবশ্যই। শিখতে চাচ্ছি তাদেরকে ভাইয়া যতটুকু সুযোগ করে দিছে, যে আমরা আসলে কৃতজ্ঞ। আমরা আশা করি ভাইয়া আরো ভবিষ্যতে আরো ভালো করে কিছু সুন্দর করে ইনশাল্লাহ, ইনশাল্লাহ আমাকে তো আল্লাহ সুস্থ রাখে, বাবু ইনশাল্লাহ ভাই, আমি এটা চালু থাকবে, হ্যাঁ বাবু ভাই ইনশাল্লাহ, আপনি যারা আছে না। বাচ্চা হয়ে না ভাই, মাস্টার তো পড়াইতে পারেন না, পারেও না, দেখবেন যে শেষে বড় ভাইদের কাছ থেকে পড়তে কমার্শিয়াল হয়ে শিখতে হয়, যায়। হ্যাঁ বুঝছেন? হ্যাঁ হ্যাঁ, এইটা ওই যে এইটা আমরা এইটা ছোটবেলা এটা হয় 9-10 আবার। দেখতাম না, যে মাস্টারের হ্যাঁ কাছে তো হ্যাঁ কিছুই বুঝি না, কিন্তু আবার হ্যাঁ হ্যাঁ ভার্সিটির সেকেন্ড ইয়ারের বড় ভাই সে যে বুঝানি দিচ্ছে, বেসিক হ্যাঁ বুঝাইছে হ্যাঁ, ভাই, এইটা এইটা। অনেক দেখছি মানে কুতুব আছে তার। হ্যাঁ আছে এটাও আছে একটা আছে। বেনিফিট, কমার্শিয়াল হওয়া দরকার। হ্যাঁ কমার্শিয়াল হলে তো হ্যাঁ আমরা ইয়া করি আর কি, আমরা চলি আর কি, সবাই তো কমার্শিয়াল, হুম। সবাই সেল করে, বাট বুঝার যাক আপনাদের মতো দোয়া যেটা করেন, আমার তো কোয়ালিটি, ভাই আমাকে ইনশাআল্লাহ একটা কনসাল্ট আমরা করে ক্লাসের খাইতে দিকে হবে আগাই এরকম তো তাহলে। আল্লাহ। হ্যাঁ সেটাই, যে আমাকে তো আল্লাহ তো একটা ভালো চাকরি দিচ্ছে, তাই না? আমার কথা যে আমি আমার এটা অনুপ্রাণিত হওয়া যে রোজ স্যার কিন্তু দেখেন কিভাবে শিখাচ্ছে মানুষজনকে, দেখছেন? উনি হ্যাঁ টাকা দেবো শিখায়, উনি এমনি এমনি যত আপনাদের মানে সেবা দিচ্ছে, যেটা ওনাকে আল্লাহ হায়াত দারাজ করুক, ভ্যাট নিয়ে এত গবেষণা কেউ করে না, মানে হ্যাঁ, এইরকম যে রাইট স্যারের মতো রাইট। আমি তো এখন কাজটা রেগুলার করতেছে। একটা সিরিজেও ক্লাসটা রেগুলার নিচ্ছে, এখন রেগুলার এখন আপডেট একটা সিরিজ হ্যাঁ আসতেছে, হ্যাঁ। উনি সিরিজটা। খুবই ভালো কাজ করতেছে, সেটাও অনুপ্রাণিত আমার একটা, যে ওনাকেও একটা মানে স্মরণ করা, যে ওনার যে আমরা একটা শিখবো। কথা হলো যে এখানে আমাকে বললাম তো, আমাকে এভাবে মানে ইয়া করার দরকার নেই যে আমি মেন্টর বা আমি অনেক কিছু জানি, এরকম নয়। আমার কথা যে আমি আপনাদের কাছ থেকে শিখবো, আমরা ভ্যাট নিয়ে আমরা আলোচনা করতেছি, ভ্যাট নিয়ে আমরা A to Z শেখার চেষ্টা করবো, এইটা হলো আমার মেন আইডিয়া, ঠিক আছে? এইটুকুই, ইনশাআল্লাহ। কারণ ভিতরে কোনো কিছু রাখবেন না। এখানে আমাদের গ্রুপে আপনি ধরেন যে আপনি খুব বেশি জানেন, আপনি ধরে আছেন, এটা করার দরকার নাই ভাইয়া। আমি একটা কথা বলতেছি, আমি আমার থেকে আপনি এটা ভালো বলতে পারবেন, তখন আমাকে স্টপ করবেন, আপনি করে আপনি সুন্দর করে বোঝানোর আপনি করবেন, আপনাকে তখন এটা দেওয়া হবে যে আপনি বুঝান, ঠিক আছে? তখন আমি শিখলাম, এইভাবে এটা গ্রুপটা আমরা ইয়া করবো। তো আমরা আজকে অনেক কথা বললাম, আমার মতো হলো, আর 6 নম্বরে যাই আমরা, এই 6 নম্বরটা পরে আমরা শেষ করি, হ্যাঁ 4:30টার মধ্যেই করি, ঠিক আছে? মাহবুব ভাই, আমার ছোট্ট একটা প্রশ্ন, ওই যে আমরা যেটা সেবা বলি ওইটা কি ওই যে এসআলু যেটা 186 ওইটার আলোকে, ঠিক না? 186, জি 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 জি। ওইটা যদি ওই 100 সেবাগুলা যদি না হয় তাহলে তো আমরা রিবেটে যাইতে পারবো না, ঠিক না? যেতে পারবেন না কেন? তাও যেতে পারবেন যদি আপনার প্রোডাক্টের সাথে রিলেটেড থাকে। ওইটা হলো অন্যান্য বিবিধ সেবা, যেগুলো সংজ্ঞা নাই, যেগুলাতে সংজ্ঞা নাই, তারপরে জি বুঝতেছেন আপনি একটা সেবা, ওই ধরনের সেবা কিন্তু অনেক আছে, বুঝছেন? তো জি। সেই সেবাগুলো আপনি কি করবেন, বিবিধ সেবার মধ্যে ফেলাবেন। বিবিধ সেবায় দিলে কি রিবেটে যাওয়া যায়? হ্যাঁ, আপনার কেন যাবেন, যেমন টোল চার্জ, যেমন ধরেন যে আপনি চুক্তিভিত্তিক উৎপাদনের জন্য যে টোল চার্জটা দেওয়া হয়, যে কমিশন চার্জটা দেওয়া হয়, এটাকে বিবিধ সেবার মধ্যে নেওয়া হয়, এই টোল চার্জটা আপনার রিবেট নেওয়া যায়, ও, ঠিক আছে? আর ওই যে এই যে বাইরের আমার আরেকটা কোশ্চেন ছিল রিবেট নিয়ে, ওই যে বাইরের বিভিন্ন বডির সাবস্ক্রিপশন ফি দিলে এরা তো আর হ্যাঁ, মূসক ভাই কিছু দেয় না। সাবস্ক্রিপশন ফি কি আপনি রেগুলার দেন, ধারাবাহিক ভাবে চলতে থাকে এটা? না, ওইটা তো ইয়ারলি চলতে থাকে আর কি। তাহলে তো ইয়ারলি ভাই, এই তো বললাম, এই জন্য একটা আমি প্রথমেই বলছি কিন্তু, যে অর্থনৈতিক কার্যক্রম যেটা বলা হয়েছে, অর্থনৈতিক কার্যক্রম ধারাবাহিক একটা কার্যক্রম, বুঝছেন? এটা এখন মানে ধারাবাহিক কার্যক্রম, রেগুলারলি হ্যাঁ চলতে সেগুলোর হয়। ক্ষেত্রে আপনি রিবেট নিতে পারবেন, সেগুলোর ক্ষেত্রে ধারাবাহিক কার্যক্রম, আপনার প্রোডাক্টের সাথে ধারাবাহিক ভাবে প্রতি মাসে আসতেছে যাচ্ছে, প্রতি মাসে আপনার হিসাব হচ্ছে। যেমন ইন্টারনেট সেবা আমরা জি প্রতি জি মাসে আছে না, ঠিক জি আছে? জি জি
তারপরে আপনি ইন্টারনেট ফ্রি, সেবা এগুলা আছে, ফ্রিটা তারপরে আপনার বছরে ইলেকট্রিসিটি একবার। বিল আছে, ইলেকট্রিসিটি বিল হ্যাঁ, আছে, এগুলা তো একবার ভাই, এগুলা আপনি নিতে পারবেন না, এগুলা নিতে পারবেন না, ঠিক ইলেকট্রিসিটি আছে? মান্থলি, জি মান্থলি ইলেকট্রিসিটি বিল, ইন্টারনেট হ্যাঁ, বিল, ইলেকট্রিসিটি বিল নিতে পারবেন, ইলেকট্রিসিটি বিল একটা সেবা না, ইলেকট্রিসিটি তো জি নিবেনই, জি ইলেকট্রিসিটি জি, নিবেন, অ্যাডভার্টাইজমেন্ট, টেলিফোন বিল অ্যাডভার্টাইজমেন্ট আছে, প্রতি মাসে বিল আসবে, ঠিক আছে? টেলিফোন অ্যাডভার্টাইজমেন্ট প্রতি বিল মাসে আছে, বিল আসবে আপনার, আপনি যে আপনি নেবেন। হ্যাঁ বুঝছি, ঠিক আছে, জি জি জি, হ্যাঁ, 4 নম্বরে এখানে লেখা আছে, যদি কর চালানপত্রে ক্রেতা বিক্রেতা উভয়ের নাম, ঠিকানা, নিবন্ধন নম্বর উল্লেখ না থাকে, অনেক ক্ষেত্রে এই কিন্তু ওই যে আপনাকে একজন কেবল আপনাকে বলছিল যে ওই চালান কাটাকাটি করছে, সে নিবে না এটা, ঠিক আছে? তো এইরকম যে চালানে যদি আপনি আরেকজন কেবল একজন বলছিল যে সে রিবেট নিয়ে নিয়ে ফেলছে, কিন্তু তার নাম ছিল না, অন্য নামে ছিল। তো এই যে জিনিসগুলো সতর্ক, এটাই 6 নম্বরে বলে দেওয়া আছে যে আপনি 6.3 যদি রিবেট নেন, সে চালানটা পাওয়া মাত্র আপনি কি করবেন, 6.3টার পুরো উপরের লাইন গুলো দেখবেন যে পার্টি নাম, ঠিকানা, নম্বর আছে কিনা, বা আপনারটা ঠিক মতো আছে কিনা, নাম, ঠিকানা, নিবন্ধন নম্বর ঠিক মতো আছে কিনা। এই যে যে ভ্যাটে কাজ করে, যে খাতা লেখে বা এন্ট্রি দেয়, তাদের ফার্স্ট কাজ হলো এই দুইটা দেখা। যারা নতুন আছেন বা পুরাতন আছেন তারা এটা মাথায় রেখে নেন একদম, যারা খাতায় লেখেন, যারা রেজিস্টার লেখেন, ঠিক আছে, যে রিবেট নেওয়ার সময় খাতায় লিখবেন আপনি, তখন আপনাকে অবশ্যই করে নিতে হবে আপনার পাইছেন আর লিখে যাচ্ছেন, আপনি দেখলেন না যে এটা কার নামে আসছে, ঠিক আছে? তো এই জন্য আপনাকে নিয়ম হলো যে 6.3টা পাওয়া মাত্র বা লিমিট একটা পাওয়া মাত্র আপনাকে দেখতে হবে যে আপনার নামে আছে কিনা, আপনার নিবন্ধন নম্বর, ঠিকানা সব ঠিক আছে কিনা, আপনার 911 এর সাথে যে অ্যাড্রেসটা আছে ওই অ্যাড্রেসটা আছে, ঠিক আছে? আর আপনার ওই ক্রেতা যে কিনছেন, ওই ক্রেতার নাম পিওর সাথে মিল আছে কিনা, যে পিওটা দিচ্ছেন আপনি, যে পিওর সাথে আপনার মিল আছে কিনা, মিল না থাকে সে বাতিল হতে পারে, রিবেট নিলে ওই টাকাটা আপনার বাতিল হয়ে যাবে, ঠিক আছে? এখানে কোনো প্রশ্ন আছে বলেন? এখানে আপনারা সবাই ওইভাবে সিস্টেমে কিন্তু যাবেন, হ্যাঁ, এখানে কিন্তু মাথায় রাখবেন যে ওই চালানটা যেন আপনার লেখার সময় সবসময় খেয়াল রাখবেন এটা, যে আহ, ওনাদের নিবন্ধন নম্বর, অ্যাড্রেস, নাম সব ঠিক আছে কিনা, আপনারটা ঠিক আছে কিনা, হলে আপনি একটা রিবেট পাবেন, নাহলে রিবেটটা বাতিল হয়ে যাবে যদি চেক করে যদি ধরা পড়ে। হ্যাঁ, এইখানে কিন্তু অনেকে সেদিন একটা চিঠি দিছে, ওই যে একটা ছেলেকে চিঠি দিছে, যেটা সেটা হলো যে 9.1 রিটার্ন দাখিল করছে, এখন ধরেন যে এটা যাচাই করছে, ওরা যাচাই করে তখন দেখছে যে ওদের তো যাচাই করতে গেলে 6.3 এলা সব দেখবে, যেহেতু 9.1 দেয় সেক্ষেত্রে 6.3 লেগে তো যাবে। যখন আপনাকে ভ্যাট অফিস চাইবে যে 9.1 এটা যাচাই করবো, তাহলে 1 বছর যদি সব ডাটা যদি চাই, তাহলে আপনাকে প্রত্যেকটা 1 বছরের ডাটা আপনার 6.3 ক্রেডিট নোট, ডেবিট নোট যা করছেন আপনি, হ্যাঁ, সব জমা দিতে হবে। ওরা যদি চায়, আপনাকে চিঠি দেয়, চাইলে আপনাকে জমা দিতে বাধ্য আপনি। তো সেক্ষেত্রে আপনাকে এই যে আমি এটা একটা জিনিস শিখাই যারা কাজ করেন ভ্যাট, এখানে ডকুমেন্টেশন কিন্তু খুব গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। 5 বছর খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, যেটা আপনি যারা অডিটর যারা তারা বুঝবেন না, যারা অডিটর পড়ছে তারা বুঝবে যে এটার জ্বালাটা কত, ঠিক আছে? এটা রিকোয়েস্ট থাকলো, সেটা হলো যে আপনারা যারা ভ্যাটে কাজ করেন, ডকুমেন্টেশনটা ফার্স্ট প্রায়োরিটি। ডকুমেন্টেশন আপনি মান্থ অনুযায়ী একটা করে ফাইল করবেন, মান্থ অনুযায়ী, ঠিক আছে? যেটা আমি করি, এখানে আমার অফিসের বলা আছে একদম, আপনি ফাইল দেখলে বলবেন কি যে এত সুন্দর করে ফাইলিং করা, যেহেতু এগুলো টাকা, যে আপনার 6.3 মানে মনে করতে হবে নগদ টাকা, এগুলো বুঝছেন, চেক। এই চেক যদি হারায় তাহলে আপনার সর্বনাশ, আপনার কোম্পানি লুজ। সেই ক্ষেত্রে আপনাকে রাখছে এই জন্য যে আপনি সুন্দর করে ডকুমেন্টেশনটা রেডি করবেন। প্রতি মাসে যে চালানগুলো নিবেন এক্সেল শিটে আপনি রাখবে, আর চালানগুলো এক্সেল শিট অনুযায়ী থাকবে। হ্যাঁ, আপনি যে এন্ট্রি দিচ্ছেন ওই চার্টে আপনি লিখবেন যে আপনার 6.1 যে এন্ট্রি দিচ্ছেন কত নাম্বার ক্রমিক আর এই ক্রমিক নাম্বারটা, 6.1 ক্রমিক নাম্বারটা ওই চালানে লিখে রাখবেন যে এই ক্রমিকে এই চালানটা হয়েছে ওইখানে, ঠিক আছে? যে ক্রমিক নাম্বারে দিয়ে রাখবেন, যে তাহলে আপনার চালান খুঁজতেও সুবিধা হবে এই চালানটা কোথায়, ঠিক আছে, বা এই চালানটা এন্ট্রি কিনা। তো এই চালানে এন্ট্রি দেওয়ার সময় এই চালানের উপরে কলম দিয়ে বা পেন্সিল দিয়ে আপনি লিখে রাখবেন যে ক্রমিক নাম্বার ওই 6.1, ক্রমিক নাম্বার এত, ঠিক আছে, সংক্ষিপ্ত ভাবে লিখে রাখবেন এটা, তাহলে আপনার মনে থাকবে যে এটা আপনার এন্ট্রি হয়েছে আপনার খাতাতে। তো ওই সিরিয়াল অনুযায়ী মাসের চালানগুলো একটা ফাইল করবেন, ফাইল করে
পাঁচ করে সুন্দর রাইখা দিবেন। আর 9.1 সাবমিট করার পরে ওই ফাইলটার সাথে এক্সেল শিট সহকারে আপনার 9.1টা ফাইলিং করবেন। ঠিক আছে? তাহলে মান্থ অনুযায়ী উপরে মান্থ লিখলেন, মান্থ অফ ফেব্রুয়ারি বা মান্থ অফ জানুয়ারি 2026, এই যে ফাইল একটা ফাইলটা রেখে দেবেন রিটার্ন ডকুমেন্টেশন, এই সুন্দর করে রেখে দিবেন এটা। ঠিক আছে? আরো একটা কাজ করতে পারেন, সেটা তো কষ্ট হয়, এই যে দামগুলো নিয়েছেন সবগুলো স্ক্যান করে আপনার ফাইল আপনার করতে পারবেন, আপনার এই ডেস্কটপে বা ল্যাপটপে এটাও রাখতে পারবেন। আর এটা লাগে কারণ আপনার যখন দেখবেন যে ফটোকপি লাগবে, তাহলে আপনি সেটা আপনি এগুলা বের করে নিতে পারবেন। ঠিক আছে? এটা মান্থলি যে কাজটা করবে তার জন্য কাজগুলো গোছানো থাকবে। বলেন এখানে কোনো সমস্যা আছে? এভাবে করলে কোনো ঝামেলা আছে? কে করেন এভাবে ভাই? কেউ আছেন এরকম? আমি করি ভাই। হ্যাঁ কোথায়? হ্যাঁ আপনার ইয়া দেখে বোঝা যায় আপনি করেন। আর কেউ আছেন এরকম বলেন ব্যাটে কাজ করেন, এরকম কোনো কাজ করেন কিনা? সফট কপি করি, ভিডিও চালানো করে রাখি, 6.3টা করি না আজকে। 6.3টা করেন না। মান্থ আমার রিকোয়েস্ট থাকলো আপনি যদি আমাকে যদি ফলো করেন তাহলে আপনি এই কাজটাও করে ফেলেন। ঠিক আছে? দেখবেন একসময় আপনার আমার কথা মনে হবে, দোয়া দিবেন আপনি, বুঝছেন? একসময় যখন আপনি বিপদে পড়বেন তখন দেখবেন যে ওই জিনিসগুলো লাগবে, তখন দেখবেন যে আপনার জন্য এত সুবিধা হবে কাজ করতে যেটা আপনি কল্পনা করতে পারবেন না। কারণ আমি যখন এখানে আসি, একটা সিনিয়র অফিসার ছিল আমার এখানে, তো ও কাজগুলো এলোমেলো করতো। আসার পর থেকে আমি 2 বছরে ওর যে কাজ আমি যে শিখাইছি, ওকে আমি সেদিন একটা চালান চাইছি, 5 মিনিট লাগছে একটা চালান রাইট করতে, সেই 1 বছর আগেকার চালান। কথা বলছেন? 5 মিনিট লাগছে, 5 মিনিটের মধ্যে সেই চালানটা আমার দিয়ে দিল। হ্যাঁ 6.3 চালান কোনটা? 6.3 কথা হ্যাঁ বলতেছেন না? 6.3 এবং ইনভয়েস যদি আপনি দেখান, ইনভয়েস গুলো রাখবেন, ইনভয়েস যদি আপনি নেন 6.3 নাই, কিন্তু ইনভয়েস গুলো আপনি 9.1 দেখেন। এক কথায় 9.1 এর যে জিনিসগুলো দেখাবেন সব ডকুমেন্টেশন এক ফাইল, 1 মাসের জন্য একটা ফাইল। হ্যাঁ 1 মাসের জন্য একটা ফাইল আপনি করে ফেলেন, তাহলে দেখবেন যে আপনার জন্য ভাই কাজ করতে যে এত পারবেন না। এনো কি রে? এরকম আর কেউ করেন? হ্যালো। আর কেউ আছেন? আর কেউ আছেন? হ্যাঁ বাবু ভাই। হ্যাঁ ভাই, হ্যাঁ বলেন। শুনতে পাচ্ছেন? ভাই জি আমি বলেন। আমি করি। আমি আমি ওই মাসেরটা সব একসাথে করি 6.2 ছাড়া, এবং সাথে সাথে সবগুলোর পিডিএফ করে রাখি। পিডিএফ করে আপনার ওটা বলতে হয়, পিডিএফ করবেন এবং আপনার হার্ড কপি রাখবেন। ঠিক আছে? হার্ড কপি ফাইলিং করে রাখা মানটাই, আর হলো পিডিএফ করে একদম সার্ভিস হ্যাঁ ওটাকে এই তো গুড। অনুযায়ী আলাদা আলাদা হ্যাঁ একটা ফোল্ডার মান্থ অনুযায়ী একটু কি। হ্যাঁ হ্যাঁ এই তো করে কোয়ার্টার আমি ফাইলের দিকে তাকাবো না, আমি কম্পিউটারে ঢুকে পিডিএফ প্রিন্ট করে হ্যাঁ সাবমিট করি। এই তো এই তো দেখছেন এই যে সিস্টেম, যেমন প্রাইস ডিক্লারেশন যখন করবেন আপনি, তখন আপনার তো রিসেন্ট চালান লাগবে। আপনার যদি পিডিএফ করা থাকে তাহলে ওখান থেকে দেখে আপনি প্রিন্ট দিয়ে আপনি ডকুমেন্টেশন করতে পারতেছেন। ঠিক আছে? এগুলা বললাম তো আপনার অনেক কাজে লাগবে, যেটা আপনি করতে পারবেন না, যেগুলো আমরা করি এখন। হ্যাঁ আমি যেটা করি, আমি সব আমার এভাবে আছে, প্রত্যেকটা ফ্যাক্টরিতে আমার এইভাবে কাজ হয়, সুন্দর করে একদম ফাইলিং করে। ঠিক আছে? তো এটা আমার রিকোয়েস্ট থাকলো, সবাই যেহেতু ভ্যাটে কাজ করতেছি, ভ্যাটে সবকিছুই বলতেছি আমি কিভাবে করতে হবে, সবকিছুই সাজেশন বা সবকিছুই পরামর্শ দিচ্ছি। হ্যাঁ চেষ্টা করবেন, চেষ্টা করলে দেখবেন যে যেহেতু আমরা ভাই রিজিকের একটা কাজ করতেছি, হ্যাঁ সেটা আমরা সম্মান দিয়ে করি না, রিজিকের কাজটাকে সম্মান দিয়ে তো করতে হয়, তাই না? চাকরি ছোট হোক বড় হোক, কেউ সিনিয়র অফিসার হোক না, কিন্তু যে যেখানে আছে সেটা সম্মান দিয়ে কাজ করবেন। যে যে পজিশনে সেই পজিশনটাকে সম্মান দেন, আল্লাহ দেখবেন যে আপনাকে ওই আরো অন্য জায়গায় নিয়ে যাবে। তো এখানে মানে নেগলেক্ট পাওয়ার দরকার নাই যে এই ম্যানেজার হচ্ছে আমি হতে পারি, এই ধরনের ইয়া করার দরকার নেই। আল্লাহ আপনাকে রাখছে, মনে করবেন যে আলহামদুলিল্লাহ আছে, এবং এটা সম্মান দিবেন, চাকরি যেই হোক কিন্তু চাকরিটাকে সম্মান দিবেন, দেখবেন যে আল্লাহ আপনাকে অনেক দূর নিয়ে যাবে। ঠিক আছে? আমি এখানে বললাম তো আমি এখানে সেই আমি আমার লেভেল থেকে, ঠিক আছে, স্টুডেন্ট আমার চাকরি হয়েছে, স্টুডেন্ট চাকরি করছি আমি অ্যাকাউন্টস হিসাব করে, অ্যাকাউন্টস ওখানে অ্যাকাউন্টেন্সি অ্যাকাউন্ট এবং স্টোরে ইনচার্জ, প্রথম চাকরি আমার, ফার্স্ট চাকরি। কিন্তু চাকরিটা কষ্টের ছিল, বুঝছেন? এত কষ্ট, স্টোরের দায়িত্ব আপনি বলেন, আপনার কাজ করেন তারা জানেন স্টোরের চাকরিটা কি যন্ত্রণাদায়ক। এটা রাত 10টা পর্যন্ত আমাকে অফিস হতো, বাইরে থেকে মাল নিয়ে আসতো, সেগুলো মাল হিসাব রাখতে হতো, টাকা রিসিভ করতে হতো, টাকা দিতে হতো। এই কাজগুলো অনেক কষ্ট ছিল আমার, অনেক কষ্ট করছি আমি, 4 বছর অনেক কষ্ট করছি। 4টা বছর পর থেকে আমি ভ্যাটে চলছি, তখন থেকে কিন্তু ভ্যাটেও কষ্ট করছি 4 বছর, 4 বছর পরে কিন্তু আমি রিল্যাক্স চলে আসছি, বুঝছেন? এই জন্য বলতেছি
যে কষ্ট প্রথম দিকে করতেই হবে, তাছাড়া বুদ্ধি নেই। আপনাকে আপনাকে পড়াশোনা করতে হবে, সম্পর্কে জানতে গেলে আপনাকে একটু পড়াশোনা করতে হবে, তাছাড়া আপনি পারবেন না। ঠিক আছে, তো আজকের মতো আমরা শেষ করি, হ্যাঁ? যেহেতু আমরা গল্প আজকে বেশি হয়েছে, আমরা পরবর্তী ক্লাসে গল্প আর করবো না, আমরা শেষ করব সামনে ক্লাসে এটা। ঠিক আছে, তো এই যতটুকু আসলে বলছি, আমি যে শিক্ষা দিচ্ছি আসলে ভাই এই যে শিক্ষা আপনারা দেখবেন। জি যে ভাইয়া। বললেন আসলে গল্প না, এর মধ্যে অনেক কিছু শিক্ষণীয় আছে। তা ঠিক আছে, গল্পের অবশ্যই কি অবশ্যই হয়? ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আপনারা যে শিটটা দিছি আমি, শিটটাতে যতটুকু আমরা পড়া হলো ওইটা একটু দেখে নিন। আচ্ছা, দেখলে দেখবেন যে আরো ক্লিয়ার হবে আপনাদের। আর যদি কোনো প্রশ্ন থাকে গ্রুপে করবেন, হ্যাঁ, গ্রুপে দিবেন যে এই জিনিসটা বোঝেন নাই, তাহলে আমরা ওখানেও আমরা অ্যান্সার করবো, হ্যাঁ, সবাই দেখবে। ঠিক আছে, আমরা এইভাবে আগে যাই ভাইয়া। তো ঠিক আছে, আসসালামু আজকের মতো আলাইকুম মাহবুব সবাইকে ভাই। কষ্ট দিলাম ভাইয়া। মাহবুব হ্যাঁ ভাই, হ্যাঁ আসসালামু আলাইকুম। আপনার সাথে একটু পরিচয় হয়ে আমি এর আগে একটা সেশন করছিলাম আপনার, আজকে সেকেন্ড, মাঝখানে করা হয়নি। আপনার বাড়ির পাশেই, প্রতিবেশী বলা যায়। আমার দিনাজপুরের কোথায়? বিরামপুরে বাড়ি, দিনাজপুরের হ্যাঁ, বিরামপুরে। দিনাজপুর, হ্যাঁ, যাবো জি তো জি। এবার, কি ঈদে গেলে তো আপনার দিনাজপুর যাবো, স্বপ্নপুরি যাবো তো। হ্যাঁ, ইনশাল্লাহ। আর হ্যাঁ হচ্ছে আমি দীর্ঘদিন ছিলাম, প্রায় 8.5 বছর ছিলাম নিলয় মোটরসের ভ্যাটে হ্যাঁ ছিলাম। হ্যাঁ তেজগাঁ হ্যাঁ হ্যাঁ। ব্রাঞ্চে বসতাম। তো ওইখান আচ্ছা থেকে আমি আচ্ছা, রিসেন্টলি জয়েন করছি ডায়মন্ড ওয়ার্ল্ডে, রিসেন্টলি ডায়মন্ড ওয়ার্ল্ড। ও ডায়মন্ড আচ্ছা ওয়ার্ল্ডে। জি, এখানে আমি ম্যানেজার ভ্যাট করেছি, ভ্যাট অ্যাকাউন্ট। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। তো হ্যাঁ আপনার কথাগুলো শুনি ভাই, আপনার প্রত্যেকটা কথা যারা ভ্যাটে কাজ করে তারা রিয়েলাইজ করবে, প্রত্যেকটা কথাই খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই হেল্পফুল। আর আপনি যেটা করতেছেন, ইনশাল্লাহ আপনার জন্য দোয়া করি, কন্টিনিউ করেন। আমি নিজেও জি জি। ভ্যাট প্র্যাকটিস করি, আমি নিজেকে মনে করি না কখনো কিছু জানি, অনেক কিছু জানি, আমি অনেক গ্যাপ আমার মধ্যে। আমি দেখতেছি আচ্ছা আপনার আচ্ছা, কাছে অনেক কিছু শিখতে পারতেছি, আলহামদুলিল্লাহ। ইনশাল্লাহ চেষ্টা আপনার করেন প্রতিটা আমাদের চেষ্টা করবো আমাদের ইনশাল্লাহ গ্রুপে আপনার সাথে সেশন কানেক্ট গুলোতে থাকার। চেষ্টা জি করেন, হ্যাঁ, সেশন গুলোতে মানে অ্যাড্রেস চেষ্টা করেন। আর আমার উত্তরবঙ্গের প্রতি টান বেশি হবে, আর উত্তরবঙ্গের যেগুলো জি ছেলেমেয়ে আছে এদেরকে নিয়ে আসেন আমাদের গ্রুপে। জি, ইনশাল্লাহ, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ। তো ঠিক আছে, ধন্যবাদ দিলাম সবাইকে। মাহবুব ভাই, ঠিক আছে, আল্লাহ সামনের হাফেজ। সপ্তাহে ইনশাল্লাহ আবার দেখা হবে। হাজি, আসসালামু আলাইকুম।